গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের ষষ্ঠ অংশ। নয়না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। ড্রেসিং টেবিল জুড়ে নামি দামি ব্র্যান্ডের পারফিউম, বডি স্প্রে আর ঘড়ি। নয়না একটা পারফিউম বের করে তার ঘ্রাণ নিচ্ছিল। হঠাৎ আয়নায় জিয়ানের প্রতিবিম্ব দেখে সামনে ফিরে তাকাতেই নয়না জিয়ানের বাহুতে ধাক্কা খেল। নয়না দুকদম পিছিয়ে যেতেই জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল। নয়নার হার্টবিট, শ্বাস নেয়ার ধ্বনি সব বেড়ে গেছে। প্রথমবার কোনো পুরুষের নগ্ন দেহের ছোঁয়া। নয়নার কেমন হাঁসফাঁস লাগছে। সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে জিয়ান। উন্মুক্ত শরীর জুড়ে বিন্দু বিন্দু জল। কোমরে তোয়ালে জড়ানো। জিয়ান নয়নাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এতটুকুতেই জমে গেলে? তাহলে এই পুরো আমি টাকে কি করে সামলাবে পুঁটি মাছ? নয়নার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে। এ কেমন দম বন্ধকর অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হচ্ছে নয়না। জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোমার নাম নয়না, একদম পারফেক্ট। নয়না একটু ছোঁয়াও সয় না, মানে এতটুকু পরিমাণ কাছে আসাতেই তোমার প্রাণ যায় যায় অবস্থা। পুরোপুরি কাছে গেলে শ্বাস বন্ধ হয়ে পুঁটি মাছের মতো লাফাতে লাফাতে শেষ না হয়ে যাও। গভীর ভালোবাসা দিল তো প্রাণ বেরিয়ে যাবে বোধ হয়। তখন তো আমার জেল, ফাঁসি হবে। নয়না নিজেকে সামলে নিয়ে বলে, আপনি কি ফিডার খাওয়া বাচ্চা? আপনাকে আমি সামলাব। উল্টো আপনি আমাকে কিভাবে সামলাবেন সেই চিন্তা করুন। কারণ কথায় আছে, বউ পালন করা হাতি পালন করার চেয়ে কঠিন। এইটুকু পুঁটি মাছ সে আবার নিজেকে হাতির সাথে তুলনা করে। তোমার মতো পুঁটি মাছকে সামলানোর জন্য আমার একটা আঙ্গুল যথেষ্ট। কথায় আছে, ছোটা প্যাকেট বড়া ধামকা। সো বি কেয়ারফুল। বউকে এত হালকাভাবে নিতে নেই মিস্টার প্লেন ড্রাইভার। প্লেন ড্রাইভ করা সহজ হলেও বউ চালানো সহজ না মিস্টার প্লেন ড্রাইভার। আয়হায় ভয় পেয়েছি আমি। তা বড়া ধামাকা টেক্কা দেওয়ার জন্য আপনার সামনে পাইলট জিয়ান রেজা চৌধুরী উপস্থিত। এই যে মিস্টার প্লেন ড্রাইভার। শুনে রাখুন, রাজা, বাদশাহ ও তার বিবিদের কাছে সামান্য প্রেমিক পুরুষ ছিলেন। আপনার মতো প্লেন ড্রাইভার তো কিছু দিনের মধ্যেই আমার নেশায় বোধ হয়ে আমার ইশারায় নাচবেন। তখন বলবেন বউ বলল তাই না বলি নাই। এই তোমার বয়স সবে 16, কিন্তু তোমার কথা শুনে মনে হয় ম্যাচিউর প্রাপ্ত একজন নারী আমার সামনে। যাক, ভালোই হলো। আর অপেক্ষায় রইলাম তোমার নেশায় বোধ হওয়ার। কথাটা বলেই জিয়ান এক চোখ টিপল। তবে নেশাখোরকে সামলাতে পারবে তো আফিমের ড্রাম? আমি আফিমের ড্রাম? জিয়ান নয়নাকে একদম নিজের কাছে নিয়ে এসে বলে, উহু, তুমি তো আফিমের সমুদ্র। তোমার আফিমের উত্তাল ঢেউয়ে বেসামাল হতে চাই। নয়নার শ্বাস বেড়ে যাচ্ছে। জিয়ান নয়নার কাছে আসার সীমা অতিক্রম করতে চাইলেই নয়নার সাথে এমন হয়। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো, আম্মু খাবার নিয়ে চলে আসবে তো। নয়না ড্রেসিং টেবিলের এক কোণ আঁকড়ে ধরে বলে, পানি। আমাকে একটু পানি দিন, আমি নয়তো মরে যাব। জিয়ান দ্রুত নয়নাকে পানি এগিয়ে দিল। সবটুকু পানি পান করে জিয়ানকে জড়িয়ে ধরে বলে, আপনাকে ঘৃণা করি আমি। বলতে বলতে ঢলে পড়ল জিয়ানের বাহুতে। জিয়ান নয়নাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দিল। সকাল তখন 6:50। জিয়ান নিজের ফোন বের করে অনিকেতকে কল করল। রিং হয়ে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। জিয়ান লাগাতার কল করেই যাচ্ছে। অনিকেত ঘুম জড়ানো চোখে মোবাইল হাতে নিয়ে দেখে জিয়ানের কল। দ্রুত রিসিভ করে বলে, কি হয়েছে, সব ঠিক আছে? জিয়ান বারান্দায় চলে আসলো, গ্লাস টেনে দিয়ে বলল, আমার জন্য সুনয়নার এই অবস্থা। তুই কেমন ডাক্তার, এই রোগের ঔষধ দিতে পারছিস না? রিল্যাক্স ব্রো, সব ঠিক হয়ে যাবে, তুই আমাকে বল কি হয়েছে। জিয়ান সবটা বিস্তারিত বলল। তুই একটু দূরে দূরে থাকবি ভাবির কাছ থেকে।
সে যতক্ষণ তোকে নিজ থেকে কাছে না ডাকবে ততক্ষণ তার কাছাকাছি যাওয়ার লিমিট ক্রস করবি না। ভাবি এখনও ওই ট্রমা থেকে বের হতে পারেনি। তোর স্পর্শ গভীর হলেই ভাবি ট্রমায় চলে যায়, যার ফলে প্যানিক আটক হয়, আবার গানও হারিয়ে ফেলে। একটা মেয়ের জন্য এত জঘন্য অতীত ভুলে যাওয়া সহজ নয়। আজ একবার ভাবিকে নিয়ে আমার বাসায় চলে আয়। নতুন বাসা বাড্ডাতে, লোকেশন সেন্ড করে রাখব। জিয়ান কল কেটে নয়নার মাথার পাশে বসল। নিজের প্রতি ঘৃণা হচ্ছে জিয়ানের। আজ তার জন্য এই অবস্থা ফুলের মতো মেয়েটার। অনুশোচনায় কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে। নয়নার কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়াল। মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে পড়ল নয়নার পাশ ফিরে। ঘুমন্ত নয়নাকে অপরূপা লাগছে, যেন নয়নার চেহারা জুড়ে ফুটে উঠেছে সরলতার প্রতিমা। সুন্দর স্নিগ্ধ লাগছে। জিয়ানের মনে পড়ল তার নানুর কথা। তার নানু একবার বলেছিল মানুষ কতটা ভালো তার পরখ করার জন্য ঘুমন্ত অবস্থায় তাকে পরিদর্শন করলেই বোঝা যায়। ঘুমালে চেহারায় ফুটে উঠে কে কেমন। এই কথার সত্যতা জানা নেই জিয়ানের। জাহিন অন্তর হসপিটালের মর্গে দাঁড়িয়ে আছে। তাদের সামনে শিল্পী বেগমের লাশ। কেউ তাকে হত্যা করেছে। লাশটা পাওয়া গেছে আরও 2 দিন আগে বুড়িগঙ্গার তীরে বস্তাবন্দি অবস্থায়। অন্তর বলল, দেখে মনে হচ্ছে শ্বাসরোধে মারা হয়েছে। জাহিন বলল, ফরেনসিক রিপোর্টটা নিয়ে নে। জামাল সাহেব কেউ কি মেরে ফেলেছে নাকি সে জীবিত আছে? আমি বুঝলাম না এমন কি কারণ থাকবে যে যার জন্য ওনারা শহর ছেড়ে চলে আসার পরেও তাদের ছাড়ল না। আমাকেও বিষয়টা ভাবাচ্ছে। রেপ করেছে তার মেয়েকে, তারপর এমন কি হলো যার জন্য তাদেরকে মেরে ফেলতে হচ্ছে? অন্তর বলল, আমরা কোনো গভীর জালে আটকে যাচ্ছি। জাল কাটব বলেই তো নেমেছি। চল এবার বাসায় যাই। আচ্ছা, কাল রাতে কল করলি কেন? জানিস না টং দোকানে এক ফালতু মেয়ের সাথে ঝামেলা হয়েছে। জাহিন হেসে বলে, তোর কপালে এদিই জুটবে, শালা একটা প্রেমও করতে পারলি না। প্রেম করা তো দূর, তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না। মনে হয় তোর না কন্যা রাশি। কতবার বলছি শালা না সুমন্দি বলবি। চুপ কর সুমন্দির পুতো। বাসায় চল। আজ অনিকেতের বার্থডে ছিল, তাই আজ অনিকেত চেম্বারে বসেনি। সকালে শুধু ডিউটি করে চলে এসেছে। অনিকেত বারান্দায় বসে আছে, বাহিরের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আচ্ছা আজ কি আমার সত্যি সত্যি জন্ম হয়েছিল, নাকি এটা এতিমখানায় যে আমাকে রেখে গিয়েছিল তার দেয়া জন্ম তারিখ। আমার বাবা মাকে, ওনারা জন্ম দিয়ে আমাকে এত বড় দুনিয়াতে একা কিভাবে ছেড়ে গেল? আমার কথা কি একটুও তাদের মনে পড়ে না? আচ্ছা, যে মা আমাকে 9 মাস গর্ভে ধারণ করল তারও কি একবারও আমার কথা মনে পড়ে না? নারীর টান নাকি বড় টান, তার কি সেই টানও অনুভব হয় না কোনোদিন? অনিকেতের চোখের কোনো ভিজে উঠেছে, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। এই শহরের ইট পাথরের পাঁচিলের আড়ালে কত হৃদয় ভাঙ্গার আত্মা চিৎকার লুকিয়ে আছে, সে সবের কি খেয়াল রাখে? নয়না চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। তার পাশেই জিয়ান ঘুমিয়ে আছে। নয়না বেড থেকে নেমে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসল। ফ্রেশ হয়ে বের হয়ে লম্বা চুলগুলোতে তোয়ালে প্যাঁচিয়ে নিল। বেডে তাকিয়ে দেখে জিয়ান ঘুমাচ্ছে। ঘুমন্ত জিয়ানকে হ্যান্ডসাম লাগছে। নয়না গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিয়ানের দিকে। জিয়ানের চুলগুলো নয়নার ভীষণ পছন্দের, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল চুলগুলো। নয়না মুচকি হাসছে, কি যে অদ্ভুত ভালোলাগা ছুঁয়ে গেল তার দেহ মন জুড়ে, তা প্রকাশ করে বোঝানো যাবে না। এবার আরও ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে নয়নার সাহস করে জিয়ানের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে লজ্জায় মুখ ডাকল দুহাতে। লজ্জা রাঙ্গা মুখটা লুকিয়ে রাখল হাতের আড়ালে। আবার উঠে আসলো, রুমের একপাশে সোফা রাখা আছে। নয়না সেখানে বসল। মনের মধ্যে লাল নীল হরেক রকম আনন্দ ঝলকাচ্ছে।
নিজের মোবাইল বের করে রুম থেকে বের হয়ে আসল। বাড়িটা একদম রাজকীয়, দুই পাশে রুম, মাঝখানে রুফটপের মতো, সেখানে নানারকম ফুলগাছ সুন্দর করে সাজানো। বসার জন্য টেবিল, চেয়ার, সুন্দর এক মনোরম পরিবেশ। নয়না সেখানে যেয়ে বসল, কল লিস্টে যেয়ে তুষিকে কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই নয়না বলে, এই তুই কই মরেছিলি এতদিন? তোর ফোন বন্ধ ছিল কেন? তুষি স্বাভাবিকভাবে উত্তর দিল, ব্রেকআপ হয়েছে আমার। নয়না হেসে বলে, এটা নিয়ে 125তম ব্রেকআপ। একজনের সাথে এতবার ব্রেকআপ করতে তোর লজ্জা লাগে না ভুসি? নন্টু, এবার সিরিয়াস ব্রেকআপ করেছি। শোন, কাল রেজাল্ট দিবে, ভয় হচ্ছে ভুসি। আগে রেজাল্ট বাবা মা দেখতো, এখন শ্বশুর শাশুড়ি জামাই সবাই দেখবে। নাটক কম করো প্রিয়, তুমি এমনেও গোল্ডেন পাবা। ডাব্বা মারবো আমি, বেশি করে ডাব্বা মার, এরপর বিয়ে করবি রিকশাওয়ালা মামাকে। তারপর তোর জামাই গান গাইবে, ও সকিনা গেছো কিনা ভুইলা আমারে, আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে। নন্টু চুপ কর, আজকে আমার মন ভালো নেই। আমার বাসায় চলে আয়, মন ভালো হয়ে যাবে। তোর শ্বশুর বাড়ির লোকেরা কিছু মনে করবে না? আরে হহ না হহ, আমার শ্বশুর বাড়ির লোকগুলো পুরাই রসমালাই। খালি ওই প্লেন ড্রাইভার করলার জুস। লোকেশন সেন্ড কর, আসতেছি। নয়নার হাঁটু অবধি লম্বা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। নয়না কথা বলছে আর হাঁটছে, ওড়না গলায় ঝুলছে। জাহিন করিডোরে এসে থমকে দাঁড়ালো, এলোকেশী রমণীকে দেখে এখনো চেহারা দেখেনি। জাহিন পেছনে থেকে বলল, কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি। নয়না সামনের দিকে ঘুরে জিয়ানকে ভেবে বলে, সারাক্ষণ এই মেয়ে সেই মেয়েকে দেখলে ঘরের বউকে তো নন্দিনী মনে হবেই। জাহিন হতাশ, না মানে এই মেয়ে এত কিউট কেন? এত সুন্দরী মনে হয় যেন আসমান থেকে নেমে আসা পড়ি। নয়না ওড়ানার একটা অংশ মাথায় তুলে নিয়ে বলে, শালা ড্রাইভার, জীবনে ভালো হবে না। এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে তো। নয়না সামনের দিকে হাঁটা শুরু করল। এই যে মিস সুনয়না তালুকদার, আমি জাহিন চৌধুরী, নাম তো শোনা হোকগা। নয়না থমকে দাঁড়াল, পেছনে ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজন মানুষের মধ্যে এত মিল, কণ্ঠ ও সেম, প্রায় কেউ না জানলে বোঝার উপায় নেই এরা দুজন ভিন্ন মানুষ। কি হলো মিস, এভাবে তাকিয়ে কি দেখছেন? বিশ্বাস হচ্ছে না? প্রথম কথা হলো আমি মিস না মিসেস জিয়ান রেজা চৌধুরী। দ্বিতীয় কথা হলো আমি আপনার ভাবি, সো সম্মান দিয়ে কথা বলবেন। ডিয়ার মিসেস রেজা চৌধুরী, আপনার বয়স আমার অর্ধেক, সো আপনাকে নাম ধরে ডাকবো, এসব ভাবি টাবি আমার দ্বারা ডাকা সম্ভব না। নয়না কোনো কথা না বলে রুমে চলে আসল। রুমে এসে দেখে জিয়ান নেই। মাত্র লোকটা ঘুমিয়েছিল আর এইটুকু সময়ের মধ্যে গায়েব। সাথে সাথে জিয়ানকে কল করল। জিয়ান কল কেটে ব্যাক করল। মানলাম আপনি প্লেন ড্রাইভার, তাই বলে সারাক্ষণ উড়তে থাকবেন? উড়ে আর কই যাব বলো, আমি তো তোমার পিঞ্জরের বন্দি খাঁচার পাখি। কোথায় আছেন এখন? তোমার জন্য মেডিসিন নিলাম, এখন চলে আসব। আচ্ছা বলো তো, তোমার কোনো ফ্লেভার পছন্দ, স্ট্রবেরি নাকি চকোলেট? হোয়াট? আপনি এত অসভ্য কেন? অসভ্য মানে? তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতাম, ফ্লেভার বলো। অসভ্য লোক, এই কথাটা আগে বলা যেত না? তোমার চিন্তাভাবনা চেঞ্জ করো বেব। বাসর করার জন্য তুমি এতই উতলা হয়ে আছো, আগে বলবা তো জানেমান। নয়না ফোন কেটে দিল। হাত মুষ্টিবদ্ধ করে বলে, ছি নয়না, চিন্তাভাবনা পরিবর্তন কর। এই লোকের সাথে থেকে থেকে তুইও লুচু হয়ে যাচ্ছিস। মিতা বেগম নয়না আর জিয়ানের জন্য খাবার নিয়ে এসে দেখেন দরজা খোলা, বেডে তার ছেলে আর বউ ঘুমিয়ে আছে। মিতা বেগম খাবারের ট্রে নিয়ে বের হয়ে আসার সময় বাহাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসল। মেহনুর মিতা বেগমকে দেখে বলে, আম্মি, এই খাবার কার জন্য? মিতা বেগম বলল, এত সকালে তুই? রাতে ঠিকমতো ঘুম হয়নি বুঝি? মেহনুর মিতা বেগমের হাত থেকে খাবার ট্রে নিয়ে বলে, আসো তো আমার রুমে, গল্প করি তোমার সাথে। মিতা বেগম রুমে ঢুকে বলেন, আমার ছেলে আর বৌমা ফিরেছে সকাল সকাল, ওদের জন্য খাবার নিয়ে যেয়ে দেখি দুজনে ঘুমাচ্ছে।
মিতা বেগম চলে যাওয়ার পর থেকে মেহনুর আর স্থির হতে পারেনি, রুমের মধ্যে পায়চারি করছে। চোখ থেকে না চাইতেও অশ্রু ঝরছে। নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে কিন্তু কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না। আয়নার সামনে দাঁড়িয়ে স্থির হল। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিয়ে বলে, স্ট্রং হতে হবে তোকে। পরক্ষণেই চুল খামচে ধরে বলে, কিভাবে আমি রেজার পাশে অন্য কাউকে সহ্য করব। মেহনুরের শরীর কাঁপছে, ফ্লাওয়ার ভাস উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারল, সাথে সাথে আয়নার কাচগুলো আওয়াজ তুলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। আওয়াজ পেয়ে জাহিন রুমে এসে বলে, কোনো মনটালি সমস্যা আছে নাকি আপনার? মেহনুর কাঁপছে, তখনও কিছুতেই রাগ কমছে না তার। ও হ্যালো, মিস বিদেশিনী, ডাক্তার ডাকব নাকি পাবনা পাঠানোর ব্যবস্থা করব? আমি কিছু বলছি শুনতে পাচ্ছেন? মেহনুর হুট করে এসে জাহিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। জাহিন বেশ অবাক হল। আমি একটু ভালোবাসা চাই, কেন সেটুকুও পেলাম না? কেন চলে গেল আমার মম আমাকে ছেড়ে? আমি চাইলেও আর কোনোদিন মমকে ফিরে পাব না। আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাই, কিন্তু কেউ নেই যে আমার মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেব। চোখের জলটুকু মুছে দিয়ে হাতটা শক্ত করে ধরে বলবে, আমি আছি তো। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার লাইফে এখন পর্যন্ত কোনো মেয়ে আসেনি গার্লফ্রেন্ড হয়ে, এসব থেকে সবসময় দূরেই থেকেছে জাহিন। কি করা উচিত ভাবতে ভাবতে মেহনুরের মাথায় হাত রেখে বলে, কান্না করবেন না প্লিজ। আপনি আমাকে ছাড়ুন, আমি আম্মুকে পাঠাচ্ছি। মেহনুর মনে মনে হাসল। জাহিনের কাছ থেকে সরে এসে বলে, সরি এভাবে জড়িয়ে ধরার জন্য। ইটস ওকে। আপনি রিল্যাক্স হন, পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না। ভেঙে পড়লে তো চলবে না। আপনি বসুন, আমি আম্মুকে পাঠাচ্ছি। জাহিন কোনোমতে রুম থেকে বের হয়ে আসলো, নিজের দিকে তাকিয়ে বলে, সারা জীবন শুনলাম মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে। কি অদ্ভুত, এই মেয়ে জড়িয়ে ধরল, এখন মনে হচ্ছে আমি ডোবা থেকে উঠে এসেছি। সায়না বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে, হাত ভর্তি দোলনচাপা ফুল, আরেক হাতে একটা কেক। গেটের সামনে আসতেই দারোয়ান জিজ্ঞেস করল, কাকে চাই? ডাক্তার অনিকেত মাহমুদ। স্যার তো এই অ্যাপার্টমেন্টে ছেড়ে চলে গেছেন। আপনি মিথ্যা বলছেন কেন? আপনাকে মিথ্যে কেন বলবো? সত্যি স্যার নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন। সেটা কোথায় বলতে পারবেন? না ম্যাডাম, সেটা তো জানি না। সায়না হতাশ হল। চোখের কাজল খানিকটা লেপটে গেল চোখের জলে। কেকটা রিকশায় রেখে কল করল অনিকেতকে। সায়না বুঝতে পারল অনিকেত তার নাম্বার দুটো ব্লক করে দিয়েছে। কই যাবেন ম্যাডাম? রামপুরা নতুন বাজার। রিকশা চলছে আপন গতিতে। সায়না ভেবে পাচ্ছে না কোথা থেকে ঠিকানা জোগাড় করবে। হঠাৎ মনে পড়ল জিয়ানের কথা। 7-5 না ভেবে অসাধ্য সাধন করেই বসল। জিয়ানকে কল করে বলে, অনিকেতের ঠিকানা বলো তো। জিয়ান অবাক হয়ে বলে, তোর থেকে কমছে কম 1314 বছরের বড় হবে, ভাই বলে সম্বোধন কর। ভাইয়া না, ওই আবাল ডাক্তারকে ছাইয়া বানাবো, ঠিকানা দাও। কিন্তু? কোনো কিন্তু মিন্তু নাই, না দিল এখন আমি গাড়ির নিচে ঝাঁপ দিব। দাঁড়া দিচ্ছি, হোয়াটসঅ্যাপ চেক কর। বাপরে বোন, আমার জুলিয়েট হয়ে উঠেছে। তোমার বন্ধুকে বলে দিও বিয়ে আমি তাকেই করব, যতই উড়ুক ঘাড় ধরে আমার আঁচলেই বাঁধব। চুল বেঁধে নেই, আমিও যাব আপনার সাথে। ঠিক আছে চলো, তবে বাসায় কাউকে বলবে না আমরা তোমাদের বাসায় যাচ্ছি। কেন, আমরা কি চুরি করতে যাচ্ছি? বেশি কথা না বলে রেডি হও। নিচে এসে সবার সাথে খেতে বসল নয়না। নাজিম চৌধুরী নয়নার দিকে তাকিয়ে বলে, আম্মাজান আপনি আমার সাথে দেখা করলেন না কেন? নয়না হতভম্ব হয়ে গেল। তার বাবাও তাকে আম্মু ডাকে সব সময়ে। নয়নার চোখের কোনো ভিজে উঠল। নাজিম সাহেব মুচকি হেসে বলেন, আম্মাজান আমি আপনার শ্বশুর না, আমি আপনার ছেলে, মনে থাকবে তো? নয়না বলল, জি আঙ্কেল। আঙ্কেল না বাবা বলবা। জাহিন আর চোখে নয়নার দিকে বার কয়েক দৃষ্টি দিল, মনে মনে বলে, মেয়েটা অদ্ভুত রকমের মায়াবী। মিতা বেগম জিজ্ঞেস করল, তোমরা রেডি হয়ে খেতে বসেছ, কোথাও যাচ্ছ নাকি? জিয়ান বলল,
হ্যাঁ আম্মু, ওর জন্য শপিং করব। খাওয়া শেষ হতেই নাজিম চৌধুরী জিয়ানের হাতে 1000 টাকার এক বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, আমার আম্মাজান আমার টাকায় শপিং করবে। নয়নাকে উদ্দেশ্য করে বলে, আম্মাজান যা ইচ্ছে কিনবেন। আপনার জন্য আপনার ছেলের টাকা অফুরন্ত। সবার কাছ থেকে বিদায় নিয়ে নয়না আর জিয়ান বের হয়ে আসল। গেটের সামনে এসে রিকশা ডাকল। নয়না বলে, এতগুলা গাড়ি থাকতে রিকশা কেন? সুন্দরী বউয়ের সাথে রিকশা ভ্রমণ করার মজা কি আর গাড়িতে পাওয়া যায়? বউ পাশাপাশি ঘেঁষে বসবে, রিকশার ঝাঁকিতে আমার বাহু চেপে ধরবে। এই ফিলিংস কি গাড়িতে পাওয়া যাবে? বাটার মাশরুম। রিকশায় উঠে বসল দুজন, হুটতোলা রিকশায় দুজন গা ঘেঁষে বসে আছে। নয়নার মনে হচ্ছে এটা কোনো সিনেমা। তার পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটা হিরোর থেকে কোনো অংশে কম না, রয়্যাল ব্লু রঙের শার্ট, ফর্মাল প্যান্ট। শার্টের হাতা ভাঁজ করে রাখা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি। উফফ, কি মারাত্মক সুদর্শন এক যুবক তার পাশে বসে আছে। জিয়ান নয়ান হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বলে, তুই হাতে রাখলে হাত, পাড়ি দিব আমি সুদীর্ঘ পথ, তুই পাশে থাকলে রাঙিয়ে দেব গধূলির বিকেল। নয়নার ভালো লাগছে মুহূর্তটা, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। বউ, তুমি কিছু বলছো না কেন? আপনি আমাকে ভালোবাসেন? জিয়ান নয়নার এমন প্রশ্নে থমকে গেল। সব প্রশ্নের উত্তর হয় না। কিছু প্রশ্নের উত্তর অনুভব করে নিতে হয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী। তালুকদার বাড়ির পরিবেশ থমথমে। মিজান তালুকদার, মাহবুব তালুকদার, লতা বেগম, নীলাঞ্জনা সবাই একত্রে ড্রয়িং রুমে বসে আছে। নয়না বাসায় ঢুকেই বাবা বলে মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরল। জিয়ান সবাইকে সালাম করে বসল একটা সিঙ্গেল সোফায়। নীলাঞ্জনা জিয়ানের দিকে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম, এত রিচ একটা ছেলেকে সে হাতছাড়া করল। আফসোস করছে মনে মনে। বাবা, এখানে কি হচ্ছে? নয়নার প্রশ্নের উত্তরে মিতা বেগম বললেন, তোমার স্বামীর কুকীর্তির বিচার সভা। নয়না ভ্রু কুঁচকে বলে, জীবনে নিজের মেয়ের কুকীর্তির বিচার করলেন না আর আসছেন পরের ছেলের বিচার করতে। বাহবহ, সো নাইস। জিয়ান নয়নাকে উদ্দেশ্য করে বলল, সুনয়না একদম চুপ করে থাকো। আঙ্কেল, এবার বলুন আমাকে কেন ডেকেছেন? মাহবুব তালুকদার নরম স্বরে বলল, দেখো বাবা, এভাবে তোমাকে নিয়ে বসা আমাদের উচিত না, কিন্তু তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন আনার পরে আর উপায় পেলাম না। আঙ্কেল, আপনি যা বলতে চাইছেন নির্দ্বিধায় নিজের ছেলে ভেবে বলে ফেলুন। তুমি পরশু রাতে নীলাঞ্জনার সাথে ছিলে? নীলাঞ্জনাকে বাসায় পৌঁছে দিয়ে গেছ? নয়না বলল, এসব কি বলছো বাবা? পরশু রাতে তো আমরা বিচে ছিলাম। মিতা বেগম ফুঁসে উঠে বলে, এইটুকু মেয়ে কি পাকা পাকা কথা? তুই চুপ কর একদম। আঙ্কেল দেখুন, আমি এমন একজন মানুষ যে একবার কিছু ছেড়ে দিল দ্বিতীয়বার তার দিকে দৃষ্টিও দেই না। থুতু ফেলে যেমন দ্বিতীয়বার ফেরত নেয় না, আমিও কিছু মানুষকে থুতুর মতো ফেলে দেই চিরজীবনের জন্য। নীলাঞ্জনা বলল, তুমি মিথ্যে কেন বলছো রেজা? তুমি এখনও আমাকে চাও, সেটা বলো, তাহলেই সমস্যা শেষ। জিয়ান নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে। জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের রগ ফুলে উঠেছে, চোখ লাল হয়ে গেছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলল, তুমি যদি সম্পর্কে আমার বড় বোন না হতে তাহলে এতক্ষণে তোমার গালে 2-4টা থাপ্পড়ের দাগ থাকত। তোমার নিজের চরিত্রের সমস্যা, তাই অন্য কেউ তেমন মনে করে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যেটা তুমিও জানো তবুও বলছি, যে তোমার মতো মেয়েকে কোলে তুলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে সে হলো আমার দেবর জাহিন চৌধুরী। সো এসব আশারে গল্প বলে লাভ নেই। আমার হাজবেন্ড তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না। নয়না, বড্ড বেশি বলছিস তুই। আমার আর রেজার মাঝখানে আসবি না। নয়না জিয়ানের হাত ধরে বলে, উঠুন। জিয়ান সেভাবেই বসে আছে। নয়না চিৎকার করে বলে, উঠতে বলেছি তো। যেখানে আমার হাজবেন্ডের চরিত্রের দিকে আঙ্গুল তোলা হয়, যেখানে বাড়িতে ডেকে এনে আমার হাজবেন্ডকে অপমান করা হয়, সেই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকব না। সারা জীবনের জন্য এদের আমি ত্যাগ করব।
জিয়ান তার ষোড়শী বউয়ের দিকে অপলক দৃষ্টিমুগ্ধ নেত্রে তাকিয়ে আছে। তার বাচ্চা বউটা তার সম্মানের জন্য লড়াই করছে। জীবনে যা হারায় তা হারানোই যেন মঙ্গল। নয়তো এমন অর্ধাঙ্গিনী কোথায় পেতাম। জিয়ান নয়নার হাত ধরে বলে, শান্ত হও সুনয়না, আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো। কিছু বলতে হবে না। আমার বাবার কাছে তার ভাইয়ের মেয়েই সব, থাকুক সে তাদের নিয়ে। জিয়ান মাহবুব তালুকদারকে উদ্যোগ করে বলল, আঙ্কেল এই বাড়িতে শুধুমাত্র আপনি জানেন আমার যমজ ভাই আছে। আর নীলাঞ্জনাও জানে। ওর মতো মেয়ের কাছে এসব করা আহামরি কিছুই না। কারণ লজ্জা বা মানসম্মান কোনোটাই নেই ওর। আমি আর নয়না পরশুদিন চট্টগ্রাম ছিলাম। আপনাকে হোটেলের নাম বলছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আজকের মতো আসি আঙ্কেল। আম্মা ফিরলে নয়নাকে নিয়ে অন্যদিন আসব। জিয়ান নয়না বের হয়ে গেল। মিজান তালুকদার মাথা নিচু করে বসে আছে, তার চোখ দুটো অশ্রুত টৈটম্বুর, পুরুষ না হয়ে মহিলা হলে এতক্ষণ চিৎকার করে কান্না করত। মিজান তালুকদার লজ্জিত কণ্ঠে বলল, ভাই আমাকে ক্ষমা করে দিও, কথায় আছে বাপ ভালো তার ছেলে ভালো, মায়ের গুণে ঝি। আমার মেয়ের মধ্যে এই অসভ্য মহিলার ছায়া দেখতে পাচ্ছি। ঠিক তার মায়ের মতো হয়েছে। মানুষ নিজে খারাপ হলেও সন্তানকে ভালো পরামর্শ দেয়, আর এই রাক্ষসী মহিলা মেয়েটাকেও শেষ করে ছাড়ল। সাথে আমার মানসম্মান সব শেষ করে দিল। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, তুমি শুধু আমার, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারব না। এত ইমোশনাল হতে হবে না। এসব আমি নাটক সিনেমা দেখে শিখেছি। আরে হহ নায়িকা সুনয়না চৌধুরী, অটোগ্রাফ প্লিজ। সুনয়না চৌধুরী যাকে তাকে অটোগ্রাফ দেয় না। ম্যাডাম আপনি অটোগ্রাফ না দিলেও আমার ভবিষ্যতে বাচ্চারা বলবে, ছিহহ বাবা সামান্য একটা অটোগ্রাফও নিতে পারোনি। তেল মারা বন্ধ করুন। কেক, একটা ফুলের বুকে আর কি পছন্দ করে অনিকেত ভাইয়া? ও তোমার কোনো জন্মের ভাই? যে জন্মে আপনি আমার হাজবেন্ড সেই জন্মের। জিয়ান আর চোখে চেয়ে দেখে নয়না হলুদ গোলাপগুলোর দিকে তাকিয়ে আছে। জিয়ান দোকানিকে বলল, মামা এখানে কয় পিস ইয়েলো গোলাপ আছে? 700 বা 600 হবে। আপনার কতগুলো লাগবে স্যার? সবগুলো দিয়ে দিন মামা। নয়না একটা গাজরা নিয়ে হাতে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বাঁধতে। জিয়ান নয়নার হাত ধরে গাজরাটা বেঁধে দিল। নয়নার হাত ধরে রেখে বলে, বেলিফুল কি জানে তার সৌন্দর্য বর্ধন করছে কারো প্রিয়তমা? সে কি জানে তার শুভ্রতাকে হার মানাচ্ছে কারো মুচকি হাসি? হতাম যদি বেলিফুলের মালা তোমার গলা জুড়ে জড়িয়ে থাকতাম সারাবেলা। নয়না মৃদু স্বরে বলে, আশেপাশে তাকিয়ে দেখুন মিস্টার রোমিও, এটা আপনার বাসা না। আর বেলিফুলের গাজরা হাতে থাকে গলায় না। জিয়ান নয়নার হাত ছেড়ে বলে, শোন বউ, পুরুষ সমান প্রেমে পড়লে ভুলভাল বকবে, ইটস নর্মাল। বোঝে না বউ আমি তার প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছি। এই তুমি শাড়ি পরে বের হওনি কেন? তুমি শাড়ি পরে বের হলে আমি তোমার কুচি ঠিক করে দিতাম। তোমার শাড়ির আঁচলে আমার হাত বেঁধে সারা শহর ঘুরে বেড়াতাম। সবাই ভাবত বউ পাগল জামাই। কেউ কেউ ভাবত এমন জামাই কই পাওয়া যায়। দোকানদার ফুল বেঁধে দিয়ে বলে, সাহেব কি নতুন বিয়ে করছেন? আপনারা আর ম্যাডামকে দারুণ মানিয়েছে। মনে হচ্ছে মানিকজোড়া সবসময় ভালা থাহেন। আগের দিনে এমনই বিয়া হইতো জামাইয়ের তন বউয়ের বয়সের পার্থক্য কম থাকত। জিয়ান হেসে বলে, হ্যাঁ মামা নতুন বিয়ে হইছে, তবে বউ আমার বোঝে কম, চিল্লায় বেশি। বাচ্চা মানুষ তো, তবে আঙ্কেল মেলা ভালা আছে। বউ জ্বালাই বই। আপনাগো চাচি আমারে কি কম জ্বালায়? তবুও হের ভালোবাসা অসীম আমি জানি। আমি না খাইলে খাইতো না। যত রাইতে দোকান বন্ধ করি যাইয়া দেখমু আমার লাইগা বইসা আছে। বুড়ির লগে দুইডা কথা কইলেই পরান্ডা ঠান্ডা হইয়া যায়। জিয়ান টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে বলে, বাকি টাকা দিয়ে চাচিরে একটা শাড়ি কিনা দিয়েন, দোয়া কইরেন আমাদের জন্য। নয়না জিয়ানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে জিঙ্গেসু দৃষ্টিতে। এই যে এভাবে তাকালে কিন্তু ভরা রাস্তায় চুমুটুমু খেয়ে বসব। রিকশায় আমি বসব নাকি ফুল বসবে? তুমি তো নিজেই একটা জ্যান্ত ফুল।
ফুলের মাঝে জ্যান্ত ফুলকে দারুণ লাগবে। এতগুলা ফুল কেন কিনেছেন? ভাবছি এসব নিয়ে সোজা বাসায় যাব, বাসরটা সেরেই ফেলব আজ। তাজা গোলাপের সুবাস সাথে সদ্য ফোটা জীবন্ত ফুলের নেশায় বুঁদ হব, মাতাল হব তার ভালোবাসায়। আজেবাজে কথা বন্ধ করেন, আমরা কিন্তু অনিকেত ভাইয়ার বার্থডেতে যাচ্ছি। দিবাস্বন দেখা বন্ধ করেন, ভুলে যাবেন না ফুলে কিন্তু কাটাও থাকে। ফুলের কোমল স্পর্শ আর মাতাল করা ঘ্রাণ সহ্য করার জন্য কাটার আঘাত সহ্য করা কোনো ব্যাপার না। যান, চুপ করুন, সময় যাচ্ছে না হচ্ছে। সবকিছু কিনে নিয়ে অনিকেতের বাসার উদ্দেশ্যে রওনা দিল দুজনে। কলিং বেলের আওয়াজে বিরক্ত হয়ে অনিকেত দরজা খুলল, সামনে থাকা রমণীকে দেখে চশমা ঠিক করে বলে, আপনি এখানেও? জলে স্থলে জঙ্গলে যেখানে থাকবেন আমাকে পাবেন। কেন এসেছেন? আহাগো শখের নাগরের ভাব দেখলে বাঁচি না, আজকে আমার একমাত্র শখের বেডার বার্থডে আসব না। তোমার জন্য পুরো ঢাকার শহর ঘুরে দোলনচাপা ফুল নিয়ে আসলাম, কই জড়িয়ে ধরে 2-4টা চুমু খাবা তা না আবার জেরা করছো। সরো সাইডে চাপো। দেখুন মিস সায়না, এসব একদম ঠিক হচ্ছে না। সায়না সোফায় বসে চারপাশ ভালোভাবে লক্ষ্য করে বলে, আরে বাহ, বিয়ের পর তো আরামে থাকতে পারবো, তুমি আমি আর আমাদের ভালোবাসার সংসার। শোন, শোনাও, আমি তো তোমাকেই শুনতে চাই। কেন করছেন এমন? আমি তো করব না, যা করার তুমি করবে। মেয়েরা কিছু করে নাকি লজ্জা লাগে না বুঝি? তোমার বাসার কিচেন কোনোদিকে? কিচেনে কি? আজ 1.5 ঘন্টা ব্যয় করে তোমার জন্য রান্না শিখেছি, বিফ তেহারি রান্না করব। আমার বাসায় কিচেন নেই, আমি বাহির থেকে খাবার অর্ডার করি। ওভেন আছে? সায়না ওভেন খুঁজে পেল। সাইড ব্যাগ থেকে একটা বক্স বের করল, তেহারি প্লেটে ঢেলে গরম করতে দিল ওভেনে। শাড়ির আঁচল কোমরে গুজে রাখা, পিঠ জুড়ে খোলা চুলগুলো বারংবার দোল খাচ্ছে। অনিকেত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে নববিবাহিতা কোনো রমণী। তার এতদিনের স্বপ্ন যেন বাস্তবে এসে ধরা দিয়েছে। সায়না তেহারির প্লেট নিয়ে এসে বলে, লুকিয়ে দেখতে মজা তাই না? আমি আপনাকে দেখছিলাম না, আমি তো দেখছিলাম আমার ওভেন। আমি কখন বললাম তুমি আমাকে দেখছ? রান্নাঘরে কে? আমি তো গুঁড়ো দুধ খাইনি। এমন হয়ে গেল না ব্যাপারটা? চাইছোটা কি? তোমার বউ হতে চাইছি। আবার কলিং বেল বেজে উঠল। অনিকেত দরজা খুলে দিল। দরজা খুলে দেখে জিয়ান আর নয়না। অনিকেত হতবুদ্ধি হয়ে যায়। এখন সে কি করবে? তুই এসেছিস ভাবিকে নিয়ে? হ্যাঁ এসেছি। এখন কি বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে দিবি? আয়। অনিকেত সরে যেতেই দেখে নাহিদও এসেছে সাথে। রুমে ঢুকেই সবাই একত্রে বলে উঠল, হ্যাপি বার্থডে ডাক্তার সাহেব। অনিকেতের চক্ষু টলমল করছে। এই মানুষ দুটো সেই কলেজ লাইফ থেকে তাকে কখনো ফিল করতে দেয়নি সে অনাথ। সব সময় আগলে রেখেছে নিজের ভাইয়ের মতো। অনিকেত নিজেকে সামলে নিয়ে বলে, নাহিদদা ভাবি কই? ভাবি এখন তোদের চাচ্চু বানানোর কাজে ব্যস্ত। নয়না সাইডে যেয়ে দাঁড়াল। অনিকেত যেয়ে বলে, ভাবি আজকে তো আপনি আমাদের চিফ গেস্ট, প্লিজ আপনার আসন গ্রহণ করুন। সায়না কিচেন থেকে চানাচুর, বিস্কুট, ফল ট্রেতে করে সাজিয়ে নিয়ে এসে বলে, ডিয়ার দেবরগণ, আপনাদের ভাবির তরফ থেকে সামান্য খাতির যত্ন গ্রহণ করুন। জিয়ান হেসে বলে, বাহহ, আমার আলাভোলা বন্ধুটাকে ফাঁসাচ্ছিস? নাহিদ ভ্রু কুচকে বলে, এটা তোর বোন না? জিয়ান হেসে বলে, আগে বোন ছিল এখন ভাবি হয়ে গেছে। ওরা দুজন হেসে উঠল। অনিকেত চোখের চশমা ঠিক করে বলে, আপনি এখানে এসেছেন কেন? বললাম না আসতে না। নাহিদ বলল, চুপ কর শালা, ফ্রিতে বউ পাচ্ছিস, চুপচাপ গ্রহণ করে নে। এরকম বউ এত সহজে পাওয়া যায় না। সবাই মিলে খাবার খেতে খেতে আড্ডা দিল। এরপর কেক দুটো কাটা হলো, কেক নিয়ে মজা হলো। অনিকেত বলল, সব ঠিক থাকলে লাবিব এখানে থাকতো আজ, কেন যে নিজেকে ধ্বংস করল ও? জিয়ান বলল, আমি কখনো ভাবিনি আমার সাথে লাবিব গাদ্দারি করবে। তোরা আমার কাছে কিভাবে আড়াল করলি এত বড় কথাটা?
তবে ওরে তো আমার ট্রিট দেয়া উচিত, ওর জন্য এত সুইট কিউট একটা বউ পেলাম। নয়না লজ্জায় নিচের দিকে তাকিয়ে নখ খুঁটছে। মনে মনে বলে, এই লোকটার কোনো লজ্জা টজ্জা নেই, অসভ্য লোক একটা। নাহিদ বলল, লাবিব তো জেলে নারী নির্যাতন মামলা খেয়েছে। তবে যাই বলিস, নীলাঞ্জনা মেয়েটারও দোষ ছিল। ছেলেদের মেয়েরা সুযোগ না দিল তারা কোনো মেয়ের কাছে ঘেঁষেতে পারে না। অনিকেত বলল, দুটোই একই কোয়ালিটির, বাদ দে ওদের কথা। চল মুভি দেখে আসি সবাই মিলে। বউটাকে বাসায় রেখে আমরা তিনজন বের হব। ব্যাচেলার লাইফের মজা নেব একটা দিন। অনিকেত বলল, ডাক্তার অপর্ণা ঘোষ নিউরোলজিস্ট, ওনাকে আসতে বলেছি। এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। ভাবির মস্তিষ্ক থেকে তোর প্রতি ভয়টাকে বিদায় করতে হবে তো, নয়তো এজন্মে চাচ্চু হতে পারব না। নয়না লজ্জায় এখন নিয়ে যাচ্ছে। জিয়ান বলল, এই যে সায়না ভাবি, আমার বউটাকে নিয়ে আপনাদের বেডরুমে চলে যান। ওরা দুজন রুমে এসে বসল। সায়না বলল, বয়স কত তোমার? আর একদিন পর 17 হবে। তোমার কি সমস্যা আমাকে বলতে পারো। আমি শুধু অনিকেতের হবু বউ না, তোমার আদরের ননদিনীও। নয়না সে সব কথা এখন মনে করতে চাইছে না। এমন না এখন জিয়ানের স্পর্শ তার খারাপ লাগে, কিন্তু হঠাৎ কি যে হয়ে যায় লোকটা কাছে আসলো। সায়না নয়নার কাঁধে হাত রেখে বলে, ইতস্তত না হয়ে বলে ফেলো। সমস্যা না বললে সমাধান পাবে কই? নয়না বেডশিট খামচে ধরে বলা শুরু করল, চোখ বন্ধ করে সবটা বলে ফেলল গল গল করে, কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। সায়না নয়নাকে বলল, স্বাভাবিক হও নয়না, আমি জানি হুট করে তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি কেন কোনো মেয়েই মেনে নিতে পারবে না। কিন্তু এখন তো তোমাকে সামনে আগাতে হবে, ওই রাতটাকে ভুলে যেয়ে। জিয়ান খুব ভালো ছেলে, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারেনি হয়তো। আমি জানি কাজটা অন্যায় করেছে। আচ্ছা, ওই রাতে সবটা হয়েছে তোমাদের মধ্যে? নয়না এসব বুঝে, তবু একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছে তাকে। এমন সময় ডাক্তার অপর্ণা ঘোষ আসল। নয়নার সাথে একান্তে কথা বলল, কিছু পরামর্শ দিল, ওর সাথে 3টা মেডিসিন দিল। জাহিন ফাঁকা রুমে একটা চেয়ারের উপর পায়ে তুলে বসে আছে, চোখ বন্ধ করে। তার কানে ভেসে আসছে তার বাবার কথাগুলো, তোকে দিয়ে কিছু হবে না, তুই কোনো কাজের যোগ্য না, অপদার্থ একটা। জাহিন কপালে আঙ্গুল ঘষছে। এমন সময় ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্ত নিয়ে চোখ খুলে দেখে অন্তরের কল। রিসিভ করে বলে, কিরে শালা, ডিস্টার্ব করার আর সময় পেলি না? অন্তর কাতর কণ্ঠে বলে, ঋতু সুইসাইড করেছে, প্লিজ স্কয়ার হসপিটালে চলে আয় দ্রুত। জাহিন সাথে সাথে উঠে দাঁড়াল। রুমটা লক করে ছুটে বের হল। মেহনুর হাত ধরে বলে, এভাবে কোথায় যাচ্ছ? জাহিন এক ঝটকায় হাত সরিয়ে বলে, জাহান্নামে যাচ্ছি, তুই যাবি তাহলে আয়। জাহিন ততক্ষণে গেট ক্রস করেছে। মেহনুর কান্নার নাটক করে মিতা বেগমকে বলল, তোমার ছেলে আমাকে অসম্মান করেছে, এ বাড়িতে আমি আর থাকব না। নয়না ফুলগুলোর দিকে তাকিয়ে আছে, তার হলুদ গোলাপ পছন্দ, ভীষণ রকমের পছন্দ। আচ্ছা না বলতেই সে বুঝল কি করে। ওই প্লেন ড্রাইভারও কি আমাকে ভালোবাসে? বলেই নয়না দুহাতে মুখ ঢাকল। নয়না মনে মনে আওড়ালো, ভালো যখন বাসেন তখন মুখে বললে কি হয়। ঈশো সেই পাইলট মহাশয় এত কিউট কেন? আকাশ কুসুম ভাবতে ভাবতে ফুলগুলো বৃত্তের মতো তার চারো সাইডে রেখে নয়না মাঝখানে শুয়ে পড়ল। গোলাপের ঘ্রাণ আর প্রিয় মানুষের ভালোবাসা অনুভব করছে নয়না। অদ্ভুত রকমের অনুভূতি ছড়িয়ে পড়ছে নয়নার দেহমন জুড়ে, যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। নয়না বেডের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে, তার দৃষ্টি স্থির চলন্ত পাখার দিকে। মনের মধ্যে কেমন যেন করছে। অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে নয়নার, ভয় কপালে ঘাম জমেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বার্থডে আর রেজাল্ট একই দিনে হতে হল। হাঁসফাঁস লাগছে নয়নার, দ্রুত বেড ছেড়ে উঠল। ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হতেই মিতা বেগমের সাথে দেখা হল। মিতা বেগম বলে, সুনয়না, কিছু লাগবে তোমার আম্মু? নয়নার লম্বা চুলগুলো ওড়না গলিয়ে বাহির হয়ে আছে। মিতা বেগম নয়নাকে নিজের রুমে নিয়ে গেলেন।
নয়নার মাথা ভর্তি রেশমি চুলগুলো তার ভীষণ পছন্দ হল। তোমাকে তো দেখে শুনে আনতে পারিনি, তবুও তুমি আমাদের মনের মতো হয়েছ, আলহামদুলিল্লাহ। মনে হয় শত জনমের সম্পর্ক তোমার সাথে আমাদের। মেহনুর মিতা বেগমের রুমে এসে এই দৃশ্য দেখে মনে মনে রেগে গেল। মেয়েটাকে সবাই এত প্রায়োরিটি কেন দেয়? নিজের ঠোঁটে মেকি হাসি টেনে বলল, আম্মি, আমাদের রেজার বউ কি একদম পরীর মতো, কিউট একটা বাচ্চা পরী। ঠিক বলেছিস, ওর চুলগুলো দেখ, রূপাঞ্জলের মতো ঘন, সিল্কি, লম্বা, মসৃণ। আমার রেজা একদম লক্ষ্মী একটা পরিবউ পেয়েছে, যেমন দেখতে মিষ্টি তেমনি মধুর মতো ব্যবহার। মেহনুর বলল, একদম ঠিক বলেছ। আর কতক্ষণ লাগবে তোমাদের আম্মি? আমার তোমার সাথে কথা ছিল। কি কথা বলে ফেল। সুনয়না তো আমাদেরই মানুষ, ওর থেকে লুকানোর কিছু নেই। নয়না বলল, আম্মু, আমি একটু ঘুমাবো। তোমরা কথা বলো। নয়না রুম থেকে বের হয়ে আসলো। জিয়ানের সাথে এখনো নয়নার একবারও দেখা হয়নি। কই গেল লোকটা? নয়না নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ গানের আওয়াজ পেয়ে নয়না স্থির হল। জাহিন গিটারে সুর তুলে গাইছে, এলোকেশী কন্যারে তুই সদ্য ফোটা ফুল, তোরে দেখিয়া আমার মন হইল ব্যাকুল। তুই হাসলে যেন মুক্ত ঝরে, তুই তাকালে ফোটে ফুল, এলোকেশী কন্যারে তুই সদ্য ফোটা ফুল। নয়না উকি দিতে যেয়ে সরে গেল। জাহিনকে তার বিশেষ পছন্দ হয়নি। নয়না রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখে 12:17 বাজে। নয়না বারান্দায় যেয়ে বসল, মনে মনে বলে, কারো মনে নেই আমার বার্থডের কথা। রেজাল্ট দিল তো সবাই ঠিক কল করে করে পাগল করে ফেলবে, এখন একটা বার্থডে উইশ করতে পারছে না। নয়না ফোনটা বেজে উঠল, তুষির কল দেখে নয়না খুশি হয়ে গেল, নিশ্চয়ই উইশ করবে। উৎসাহ নিয়ে কল রিসিভ করল। কিরে, কি করছিস? তোর টেনশন হচ্ছে না? আমার তো টেনশনে ঘুম আসছে না, পেটের ভেতর গুড়গুড় করছে। তুই কি এসব বলার জন্য কল করেছিস তুষি? হ্যাঁ, টেনশনে ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর খোঁজ নেই। আর কিছু বলবি? না হহ, আর কি বলবো। ওহহ, হ্যাঁ, মনে পড়েছে। বল। দুলাব্রু কই? নয়না খট করে কল কেটে দিল। রাগ হচ্ছে তার। নয়না রুমে এসে সোফায় শুয়ে আকাশকুসুম ভাবতে ভাবতে ঝিমাচ্ছে। এমন সময় কেউ দরজায় নক করে বলে, আসতে পারি? কণ্ঠ শুনে মনে হল জিয়ান, তবুও বেদ থেকে ওড়না নিয়ে উকি দিয়ে বলে, আপনি কি জাহিন? না হহ, জাহিন না, আপনার বর। নয়না দ্রুত দরজা বন্ধ করে বলে, আপনার ভাই রুমে নেই, সে না আসলো এখানে আসবেন না। এইটুকু ম্যানারস নেই নাকি? জাহিন বলল, মজা করছিলাম, ওকে গুডনাইট প্রিটি গার্ল। জাহিনকে দেখলেই নয়নার রাগ হয়। নয়না আবার এসে শুয়ে মোবাইল হাতে নিল। রাত 1:30 বাজে, এখনো কোনো খোঁজ নেই লোকটার। বউ রেখে কোনো বেডা মানুষ এমন টোটো করে রাত বিরতে? আবার কথায় কথায় বলে, বাসর সেরে ফেলব। যাহহ, এই জন্মে তোর বাসর করার শখ মিটবে না, বদদোয়া দিলোয়াম প্লেন ড্রিভারের বাচ্চা। নয়না মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকল, তার আইডির নাম সিরাত চৌধুরী। নয়না ঘেটে ঘেটে জিয়ানের আইডি খুঁজে বের করল। লক করা প্রোফাইল। নয়না রেগে বলে, প্লেন ড্রিভারের ভাব তো কম না। ক্ষমাটা একটু সুন্দর বলে প্রোফাইল লক করে রাখবে? তাহলে হ্যান্ডসাম হয়ে লাভটা কি? হ্যান্ডসাম ছেলে প্রোফাইল পাবলিক করে রাখবে, মেয়েরা ক্রাশ খাবে, লাবিডাবি কমেন্ট করবে, ইনবক্সে হুমড়ি খেয়ে পড়বে। প্লেন ড্রাইভার আসলো মাথা মোটা, নয়তো এত সুদর্শন হয়ে প্রোফাইল লক রাখে গাধা ছাড়া কেউ? নয়না উঠে এসে কাভার্ড খুলল। সেদিন জিয়ান তার জন্য অনেকগুলো শাড়ি অর্ডার করেছে, নয়না সেগুলো বের করে আনল। সব ঘেটে ঘেটে দেখছে, লাল পাড় সাদা জমিন সুন্দর এই জামদানি শাড়িতে নয়নার দৃষ্টি স্থির হল। শাড়ির সাথে লাল কালার ম্যাচিং রেডিমেড ব্লাউজ। নয়না ফোন হাতে নিয়ে জিয়ানকে কল করল। ওপাশ থেকে রিসিভ হল। নয়না বলল, আপনি কই? বাটার মাশরুম খুব বেশি মিস করছো বুঝি আমাকে? মোটেই না, আপনি না আসলো আমি ঘুমাবো। ঘুমিয়ে পড়ো লিলিপুট, আজ আমি ফিরব না।
নয়না কল কেটে দিল। এখন তার শাড়ি পরার নেশা জেগেছে, তাই কথা না বাড়িয়ে শাড়িটা পরে নিল। লম্বা চুলগুলো খোলা রেখে কানে গুজে নিল দুটো হলুদ গোলাপ। লাল রঙের লিপস্টিক লাগালো ঠোঁটে। নিজেকে নিজে আয়নায় দেখে নয়না নিজের মুখ ডেকে বলে, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। উফফ, নিজেই না নিজেকে নজর দিয়ে বসি। নয়নার ইচ্ছে করছে নাচতে। এত সুন্দর লাগছে তাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:30 ছাড়িয়ে গেছে। হঠাৎ চোখ গেল সোফার উপর পড়ে থাকা জিয়ানের ব্লেজারের উপর। গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে তুলি নিল ব্লেজার। নাক ডুবিয়ে দিল ব্লেজারে। কেমন মাতাল করা একটা ঘ্রাণ। ঈষৎ কারো শরীরের ঘ্রাণেও বুঝি মাদকতা থাকে। নয়না ব্লেজারে চুমু খেয়ে বলে, আপনি কি জানেন আমার এই ছোট হৃদয়ে আপনার ভালোবাসার অঙ্কুর গজিয়েছে। তারা কেমন ডালপালা ছড়িয়ে আপনার প্রতি আমাকে দুর্বল করে দিচ্ছে। জানেন তো কম বয়সের প্রেম মারাত্মক ভয়ঙ্কর। অসম প্রেম যা নিজেকে ভুলিয়ে দেয় তবুও ভালোবাসার মানুষকে ভুলতে পারে না। নয়না আনমনে জড়িয়ে নিল জিয়ানের ব্লেজার। অদ্ভুত অনুভূতিরা ঘিরে ধরেছে তাকে। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে শীতল প্রবাহ, স্নায়ু জুড়ে ছড়িয়ে পড়ছে প্রিয় পুরুষের স্পর্শের মাদকতা। কাউকে স্পর্শ না করেও এত গভীরভাবে অনুভব করা যায়। আজকের এই মুহূর্ত না আসলো হয়তো নয়না বুঝত না, হৃদযন্ত্র ধীরে ধীরে কেমন বেসামাল হচ্ছে। নয়না চোখ বন্ধ করে রেখেছিল পরম আবেশে। দ্রুত চোখ খুলে ব্লেজার ছুঁড়ে ফেলল বেডে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, একেমন সুখকর দমবন্ধ মুগ্ধতার মোহজালে ঘেরা অনুভূতি। শাড়ি খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শরীর জুড়ে বয়ে চলেছে অদ্ভুত শিহরণ, হৃদয় জুড়ে বইছে ভালোবাসার মোহমায়া। জিয়ান বাসায় এসেছে ঘণ্টা খানেক আগে। বাসায় এসে তার প্রিয়তমার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছে। তাদের ছাদে সুইমিং পুল আছে, একপাশে আরেক পাশে সুন্দর বসার জায়গা, বেশ সাজানো পরিপাটি ছাদটা। পুরো সুইমিং পুলের পানির উপরে লাল আর হলুদ গোলাপের পাপড়ি ছড়ানো। মাঝখানে লেখা শুভ জন্মদিন ডিয়ার বাটার মাশরুম। জিয়ানের সাথে অনিকে, তার একজন ডেকোরেশনের লোক, সবকিছু গুছিয়ে দিচ্ছে কাজ শেষ হতেই। জিয়ান বলল, অনি এবার যাহহ তোর কাজটা করে আয়। উইশটা আবার চেঞ্জ করল জিয়ান। নীলাঞ্জনা জানালায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে দূরের আকাশে জ্বলজ্বল করতে থাকা চাঁদের দিকে। মনে মনে বলে, আজকের চাঁদটা এত সুন্দর কেন। নীলাঞ্জনার মনে পড়ল জিয়ানের বলা একটা কথা, পৃথিবীর যা কিছু সুন্দর তার অর্ধেকটা জুড়ে নারী। নারী ছাড়া সৌন্দর্য তার পূর্ণতা মেলে ধরতে পারে না। কোনো এক পূর্ণিমা রাতে পূর্ণ চাঁদকে দেখাবো, আমার পাশে তার চেয়ে উজ্জ্বল চাঁদ আছে। তখন মোবাইলের অপর পাশ থেকে এমন কথা শুনে নীলাঞ্জনা বলেছিল, এত বেহুদা কথা কোথায় পাও তুমি? তুমি এত বোরিং কেন রেজা? আজ মনে হচ্ছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কথা হয়তো নেই। চোখের অশ্রু মুছে নিয়ে বলে, আমি তোমাকে ডিজার্ভ করি না, তাই তোমাকে অবহেলায় হারিয়েছি। যে প্রেম আমি চেয়েছিলাম সেই কলুষিত প্রেমিক তুমি ছিলে না। তাই আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে কলুষিত মানুষের প্রেমে পড়েছিলাম। তার প্রেমে পড়ে মনে হয়েছিল আমি এমন প্রেম চাইছিলাম, অথচ সে শুধু আমার দেহের বাহ্যিক সৌন্দর্যের প্রেমে মত্ত ছিল। আমি তোমাকে হারিয়েছি, আমি জীবনের সব সুখ হারিয়েছি। আমি কি করব এই সন্তানের? একা একা কিভাবে সামলাবো তাকে? কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না, তোমাকে ঠকাতে যেয়ে নিজের জীবন ধ্বংস হয়ে গেল। তুমি ভালো আছো, আমি ভালো নেই রেজা। একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? একটুও তোমার মন পড়ে না আমার জন্য? এটা যে আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি। তোমাকে একবার জড়িয়ে ধরতে পারলে হয়তো এই কষ্টের ভার সামান্য কমতো। তুমি আমাকে ভুলে যেয়ে ভালো আছে এটা আমি মেনে নিতে পারছি না। কেন পারছি না বলতে পারবে রেজ? নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ। নয়নার চোখ দুটো কাপড়ে বাঁধা। হৃৎপিণ্ড বেসামাল, খামচে ধরে আছে জিয়ানের পাঞ্জাবি। জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলল, ডিয়ার বাটার মাশরুম। এতটুকু ছোঁয়ায় হাওয়াই মিঠার মতো মিলিয়ে যেও না।
তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনের জন্য প্রস্তুতি নাও প্রাণ। নয়না এখনও জিয়ানের পাঞ্জিবর কলার শক্ত করে ধরে আছে। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। স্পর্শে ব্যাকুলতা ছড়িয়ে মিশে যেতে হয় একে অপরের পাঁজরে। অপূর্ণ থেকে পূর্ণ হওয়া যায়, মিশে যাওয়া যায় একে অপরের মাঝে। লোকে জানবে, তুমি আমি দুটি দেহ, একটি প্রাণ। কবুল বললেই অপরিচিত নারীকে অর্ধাঙ্গিনী রূপে পাওয়া যায়। তবে সে নারীর ভালোবাসায় উন্মাদ হওয়া যায় জানা ছিল না। তুমি আমার সব শূন্যতার প্রিয় পূর্ণতা। নয়না ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল, তার আগেই ঠোঁট দুটো দখল করে নিল অপর দুটি ঠোঁট। নয়না কিঞ্চিত কেঁপে উঠল, খামচে ধরল জিয়ানের পিঠ। পেছনে থেকে অনিকেত বলে, ভাই আমরা অবিবাহিত, একটু দয়া কর আমাদের উপর। তোদের যা করার আমরা সরলে করিস। জিয়ান নয়নার ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসলোও কিছুটা। অনিকেতকে উদ্দেশ্য করে বলে, শালা কয়েক মিনিট চোখ বন্ধ করে রাখতে পারলি না? মনমতো কিসটা করতেও পারলাম না। বউ তোরই ফুরিয়ে যাচ্ছে না। সারা জীবন মন ভরে যা খাওয়ার খেয়ে নিস। খাওয়ার আগে খেয়াল রাখিস আগে পিছে কেউ আছে নাকি। যেখানে সেখানে খেতে হয় না। নয়না মনে মনে বলে, এই লোকটা এত ঠোঁট কাটা। লজ্জা শরম বলতে কিছু নেই। এভাবে কেউ সবার সামনে বলে। অসভ্য, নির্লজ্জ, বেকুব প্লেন ড্রাইভার। জিয়ান বলল, মনে মনে বকছ কেন? যত যাই বলো আমি কিন্তু তোমারই, তাই বকে টকে লাভ তেমন নাই, সহ্য সারাজীবন করতেই হবে, নো অপশন। জিয়ান নয়নার হাত ধরে নিয়ে আসে। আস্তে আস্তে নয়নার চোখ খুলে দেয়। নয়নার দৃষ্টি তখন আকাশে, সুন্দর করে লেখা, প্রিয়তমা অর্ধাঙ্গিনী শুভ জন্মদিন। লেখাটা মিলিয়ে যায় কয়েক মুহূর্তে। এরপরই নয়নার উপর বর্ষিত হতে থাকে নানা রকম সুগন্ধি ফুল। সবাই একসাথে উইশ করছে, হ্যাপি বার্থডে ডিয়ার সুনয়না। হেলিকপ্টার থেকে বর্ষিত হচ্ছিল ফুলের পাপড়িগুলো, এরপর উপর থেকে লাল আর সাদা রঙের বেলুন। নয়নার চোখে মুখে বিস্ময় আনন্দ দুটো প্রকাশ পাচ্ছে। জিয়ান বলল, হ্যাপি বার্থডে ডিয়ার বাটার মাশরুম। বেঁচে থাকার প্রার্থনায় তোমার সাথে বৃদ্ধ হতে চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নার খালি হাত দুটো নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নেয়। এরপর অপর হাত দিয়ে নিজের পাঞ্জাবির পকেটে থেকে বের করে আনে লাল রঙের রেশমি কাচের চুড়ি। নয়না অবাক নেত্রে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মানুষটা তাকে কত যত্ন নিয়েই ভালোবাসে। পরম যত্ন। নয়নার শূন্য হাত ভরে উঠল লাল কাচের চুড়িতে। হাত ছাড়তেই চুড়ি ঝুনঝুন করে উঠল। জিয়ান বলল, তোমার হাত এই চুড়ির সৌন্দর্য বর্ধন করে দিয়েছে। নাজিব চৌধুরী, মিতা বেগম ওনারাও এসেছেন, যদিও কিছুটা দেরিতে ডেকে এনেছে ওনাদের। তবুও দুজনেই বেশ খুশি হল। সবাই মিলে একত্রিত হয়ে কেক কাটল। নয়না সর্বপ্রথম কেকের পিসটা নিয়ে মিতা বেগমের মুখে তুলে দিল, এরপর নাজিম সাহেবকে খাইয়ে দিয়ে কেকের পিসটা রেখে দিল। সবাই বেশ আনন্দিত। তবে মেহনুরের মন যেন আমাবস্যা রাত। বেশি সময় সবাই থাকল না, সবাই চলে গেল যে যার মতো। অনিকেত জিয়ানের কানের কাছে মুখ এনে বলে, ভাই আমার তাল হারিয়ে ফেলিস না, নয়তো সেবারের মতো ভাবি জ্ঞান হারাবে আর তুই এবারও ফুল কোর্স কমপ্লিট করতে পারবি না। একটু রয়সয় খাইস ভাই। জিনিস তোরই সারাজীবন খেতে পারবি। শালা ইতর তুই যাবি নাকি সায়নাকে ফোন করে ডেকে আনব? যাচ্ছি। তবে এবার কিন্তু ইনকমপ্লিট রাখিস না। জিয়ান ছাদের দরজা বন্ধ করে নয়নাকে পেছনে থেকে জড়িয়ে ধরে নয়নার চুলে মুখ ডুবিয়ে দিল। শুষে নিতে থাকল নয়নার চুলের মাতাল করা ঘ্রাণ। নয়না চোখ বন্ধ করে ডাক্তারের কথাগুলো স্মরণ করল, তুমি বর্তমান উপভোগ করো, অতীতকে বর্তমানে আসার সুযোগ না দিয়ে। যদি বর্তমান আর অতীত একসাথে আসতে চায় একটু শ্বাস নাও, ট্রাই করো বর্তমানকে অনুভব করার। মৃদু স্বরে বলল, চুলে কি তেলের বদলে আফিম ব্যবহার করো নাকি গো? কেমন মাতাল হয়ে যাচ্ছি। জিয়ান ধীরে ধীরে নয়নার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে নয়নার ঘাড়ে আলতো করে ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয়। নয়না কিঞ্চিত কেঁপে উঠে দুহাতে শাড়ি খামচে ধরে। নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,
এতটুকুতেই জমে গেলে এই পুরো আমি তাকে কি করে সামলাবে বাটার মাশরুম। নয়নার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে। পরপর কয়বার জিয়ান নিজের ওষ্ঠদ্বয়ের উষ্ণতা অনুভব করাল নয়নার ঘাড়ে। নয়না ঘুরে জিয়ানকে জড়িয়ে ধরল, কোমল কণ্ঠে বলল, আমার কেমন যেন লাগছে। জিয়ান পরম আদরে জড়িয়ে নিল নয়নাকে নিজের বক্ষপিঞ্জরে, আদুরে স্বরে বলল, কেমন লাগছে বাটার মাশরুম? এই অনুভূতি এক্সপ্লেইন করতে পারবে? নয়নার হৃৎপিণ্ডের ধুকপুকানি টের পাচ্ছে জিয়ান। বলো না জান, কেমন লাগছে তোমার? নয়না জিয়ান পাঞ্জাবি ভেদ করে নখ বসিয়ে দিল জিয়ানের পিঠে, মৃদু কণ্ঠে বলল, জানি না তুমি আমাকে কোনো ঘোরে নিয়ে যাচ্ছ। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি তোমার স্পর্শে। জিয়ান নিজের জমিয়ে রাখা কন্ট্রোল হারিয়ে বসল। নয়নার মুখ থেকে তুমি ডাক শুনো। হুট করে নয়নার ঠোঁট ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে। নয়না পরম আবেশে চোখ বন্ধ করে নিল। সে যেন হারিয়ে যাচ্ছে নিজের মধ্য থেকে, ইচ্ছে করছে জিয়ানের ভেতর নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলতে। প্রায় 5 মিনিট পর নয়নার ঠোঁট জোড়া মুক্ত হল জিয়ানের ঠোঁট থেকে। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। একমন সুখকর অদ্ভুত অনুভূতি। জিয়ান নিজেও শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, ডিয়ার বাটার মাশরুম, আজকে তোমাতে ডুবে যেতে ইচ্ছে করছে। জানি না কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারব। তুমি বুঝতে পারছো আমি বলছি? আমার ভেতরের পুরুষসত্তা তীব্রতা ধারণ করছে সুইটহার্ট। তোমার কোনো সমস্যা হোক আমি চাই না। তোমার কষ্ট হলে বলে দিও রাঙাবো। আমি সারা জীবন অপেক্ষা করব, তবুও তোমার অমতে তোমার সাথে ঘনিষ্ঠ হব না জান। নয়না এসবের মানে বুঝে। নয়নার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল, শরীরে বয়ে যেতে লাগল অন্যরকম এক শিহরণ। জিয়ান নয়নার চোখে হাত রেখে বলে, এই পূর্ণিমা রাত তুমি আমি জোছনাস্নাত করব। দেহের মিলন না, আমি তোমার সাথে আমার আত্মার মিলন ঘটাতে চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী। তুমি বাধা দিও না, আজ সব বাধা ছিন্ন করে আসো, একে অপরকে সঁপে দেই। এই সময়টুকুতে ভুলে যাও সব, আমার ভালোবাসায় সাড়া দিয়ে উন্মাদ হও আমার সাথে। চলো হারিয়ে যাই উন্মাদনায়। কাপা কাপা কণ্ঠে নয়না শুধালো, কোথায় যাচ্ছি আমরা? তোমাকে ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে নিতে নিয়ে যাচ্ছি বাটার মাশরুম। প্লিজ তুমি করে বলো জান, তুমিময় ভালোবাসায় সিক্ত হতে চাই। আমি তোমার কণ্ঠে আদুরে স্বরে তুমি সম্বোধন শুনতে চাই সখী। জিয়ান সুইমিং পুলের কাছে এসে নয়নার চোখের সামনে থেকে হাত সরিয়ে নিল। চারপাশে লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙের লাইটিং, পুরো পুল জুড়ে লাল গোলাপের পাপড়ি। মাঝখানে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা, শুভ জন্মদিন প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নার ছোট হৃদয় জুড়ে রঙিন প্রজাপতি উঠতে লাগল। মনে হচ্ছিল সে যেন কোনো অষ্টাদশী কন্যা। জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি তোমাকে, একটু বেশিই ভালোবাসি। আমি কি সত্যি তোমার? আমার নিজের এই ভাগ্য যেন বিশ্বাস হচ্ছে না। জিয়ান কল্পনাও করেনি নয়না তার এত কাছে এসে এভাবে তাকে প্রপোজ করে বসবে। জিয়ান দুহাতে নয়নাকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে বলে, তোমার প্লেন ড্রাইভার তোমাকে একটু বেশিই ভালোবাসে বাটার মাশরুম। আমার বাটার মাশরুম একান্ত ব্যক্তিগত সুরভিত ফুল তুমি, যার মাতাল করা ঘ্রাণে আমি সবসময় আসক্ত থাকতে চাই। ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসায় মোড়ানো আমার ছোট বাটার মাশরুম। নয়না জিয়ানকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল। তার যেন ইচ্ছে করছে জিয়ানের ভেতরে নিজেকে আড়াল করে ফেলতে। জিয়ান নয়নাকে ঘুরিয়ে সামনে এনে নয়নার ঠোঁটে ঠোঁট রেখে পুলে জাম্প মারল। পানির শীতলতা যেন আরও উত্তাপ জড়িয়ে দিল দুজন কপত কপতির দেহ মন জুড়ে। গোলাপের সুবাস আর প্রিয়তমার সান্নিধ্যে পাগল করে তুলেছে জিয়ানকে। অবশেষে আজকের পূর্ণিমার রাত আর এই শীতল বাতাস সাক্ষী হতে যাচ্ছে দুজন কপত কপতির পবিত্র মিলনের। মেহনুরের সারারাত ঘুম হয়নি, বেডে এপাশ ওপাশ করে রাতটা কাটিয়ে দিয়েছে। খুব ভোরে রুম থেকে বের হয়েছিল বাগানে হাঁটতে যাওয়ার জন্য। তখন চোখে পড়ল জিয়ান নয়নাকে চাদরে পেঁচিয়ে কোলে করে নিজের রুমের দিকে যাচ্ছে। মেহনুর নিজের চোখের জল উল্টো পিঠে মুছে নিল। সহ্য হচ্ছে না তার নয়নাকে। একটা 17 বছরের বাচ্চা মেয়ে।
সে সব পেয়ে গেল যা সে ২৪ বছরেও পেল না। একজন আদর্শ হাজবেন্ড, পরিপূর্ণ সংসার সব পেয়েছে। মেহনুর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, নিজের হার সে মানতে পারছে না। কেনে হলো এমন? নয়না কেন জিয়ানের সাথে থাকবে? জিয়ানের মতো ছেলে ওর মতো মেয়ে ডিজার্ভ করে না। ও তো আমার মতো এডুকেটেড কাউকে ডিজার্ভ করে। তাহলে কেন নয়না এই বাড়িতে আমার স্থানে? দুপুরের ঝকঝকে রোদ জানালার পর্দার ফাঁকফোকর ভেদ করে নয়নার চোখে মুখে খেলা করছে। নয়না বারবার চোখ পিটপিট করছে। রোদের তীব্রতা আরও বাড়তে লাগল। নয়না কপাল কুঁচকে চোখ মেলল। পর্দা সরিয়ে জানালার সামনে নগ্ন দেহে দাঁড়িয়ে আছে জিয়ান। নয়না ঘড়ির দিকে তাকালো, বেলা ১:১৫ বাজে। নয়নার হাত পা ঠান্ডা হয়ে গেল। তার মানে এতক্ষণে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। নয়নার মুখ ফ্যাকাসে হয়ে গেল। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং ডিয়ার বাটার মাশরুম। হ্যাভ এ নাইস ডে মিসেস চৌধুরী। নয়না নিচের দিকে তাকিয়ে আছে। তার কোনো হেলদোল নেই। জিয়ান নয়নার পাশে এসে বসল, নয়নাকে ধরে নিজের কোলে বসিয়ে বলে, পিচ্ছি বউ, কি হয়েছে গো তোমার? এমন চাঁদের মতো মুখশ্রীতে আমাবস্যা নেমে আসলো কেন? নয়না চুপ করে রইল। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগল। কি হচ্ছে, ছাড়ুন আমাকে। এসব একদম ভালো লাগছে না। আমার ভালো লাগছে, আজ আমার খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন। জান, 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 তুমি ঢাকা বিভাগে টপ রেজাল্ট করেছ। আজ পুরো এলাকায় মিষ্টি বিতরণ করব। লাভ ইউ জান, লাভ ইউ সো 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 মাচ। নয়না জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল, তার চোখ ভিজে উঠল। জিয়ান নয়নাকে চুমু দিতে লাগল, পুরো মুখ আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে, এখনো মন খারাপ করে থাকবে ডিয়ার পিচ্ছি বউ? একদম বিচ্ছি বউ বলবেন, আমার বয়স ১৭ বছর। আহা, টপার বউ যা বলবে তাই তো শুনতে হবে। যাও, রেডি হও। সবাই ভাবছে ছেলে আর বউ পুরো রাত বাসর করেছে, এখন অর্ধেক দিনও বাসর করছে। নামান আমাকে। নয়না ওড়না খুঁজে জড়িয়ে নিল গায়ে, চুপচাপ বেডের উপর বসে রইল। জিয়ান ব্ল্যাক কালারের টি শার্ট পরল। চুলগুলো ঠিক করে বলে, যাও হাত মুখ ধুয়ে আসো, বড্ড খিদে পেয়েছে, খেতে হবে তো। বউ খেয়ে মন ভরে পেট তো ভরে না। আমার লজ্জা লাগছে। কি করে নিচে যাব? সবাই কি ভাববে? সবাই কি ভাববে মানে? সবাই ভাববে তাদের পিচ্ছি বউ স্বামী সোহাগী হয়ে গেছে। বোকা বোকা কথা না বলে উঠো তো। না, আমি যাব না, আমার লজ্জা লাগছে। হাঁটুর বয়সী নিব্বি বিয়ে করলে এই এক সমস্যা সবসময় বেশি বুঝে। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, হাঁটুর বয়সী আবার কি? দেখুন তো কে লম্বা। আপনি লম্বা ম্যাম, দয়া করে নিচে চলুন। নয়না বলল, আপনি যান, আমি আসছি। জিয়ান নিচে এসে দেখে মাহবুব তালুকদার, মিজান তালুকদার, জাহানারা বেগম, সূচনা সোফায় বসা। সবাইকে সালাম দিয়ে বলে, আপনারা কখন আসলেন? মেয়ের রেজাল্ট শুনে চলে আসলাম। মিতা বেগম বললেন, খুব ভালো করেছেন, আজ দুপুর সবাই একসাথে খাব। জিয়ানের বাবাও আসছে। জিয়ান সূচনার পাশে বসে বলে, কি গো পাকা বুড়ি, আজ এত চুপচাপ কেন? সূচনা চুপ, কোনো কথার উত্তর দিচ্ছে না। জাহিন বাসায় ঢুকে এত মানুষ দেখে সালাম দিল। ওনারা সবাই অবাক। দুজন শুধু দেখতেই নয়, কণ্ঠও প্রায় সেম। জিয়ান হেসে বলে, ও আমার ছোট ভাই জাহিন। জাহিন, এনারা আমার শ্বশুর বাড়ির মানুষ। ইনি আমার চাচা শ্বশুর, আর ইনি আমার বাবা, ইনি আমার শাশুড়ি আম্মা, আর এই যে সুইট গার্ল, সে হচ্ছে অর্ধেক ঘরওয়ালি। জাহিন সবার সাথে কুলস বিনিময় করল। জিয়ানের পাশেই বসে আছে জাহিন। নয়না নিচে এসে সবাইকে দেখে খুশি হয়ে গেল, তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। জাহিন আর চোখে নয়নার দিকে তাকাল, মনে মনে বলে, বিয়ে করলে এমন একটা কিউটের ডিব্বাকেই করব। সবাই একসাথে সুন্দর একটা দিন কাটালো। তালুকদার বাড়ির সবাই বাসায় চলে গেল। নয়না জানালার পাশের সোফায় বসে আছে। রুমের লাইট অফ।
জানালা দিয়ে চাঁদের আলো আসছে। এত কিছুর পরেও নয়নার মনটা কেমন উদাস, সে যেন সব পেয়েও অপূর্ণ। যে কিনা তার হাজবেন্ডের স্পর্শ অনুভব করতে ব্যর্থ। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মন কখন কি চায় মন হয়তো নিজেও তা জানে না। নয়না মৃদু স্বরে আওড়াচ্ছে। নির্জনে বয়ে চলে বাতাস, চুপচাপ সুরে গান গায় বিরহের। আকাশের কোলে চাঁদ হাসে, নক্ষত্রেরা চুপচাপ ডাকে জোছনা বিলায়, তবুও লোকে চাঁদের প্রেমে পড়ে। বনপথে পাতা ঝরে যায়, কিংবা নদী বহে দূর প্রবাহে, তারা কেউ জানে না হৃদয় কি এক অশান্তি, যা নেই কোথাও, তা অদৃশ্য, প্রগাঢ়। সে যেন জেনেও জানে না, বুঝেও বুঝে না মনের গহীন ক্ষত। মনের গভীরে রয়ে যায় অপূর্ণ স্বপ্ন, যা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, এ জীবনে তা যেন পেয়েও হারিয়েছি। এ জীবন হোক কিংবা পরবর্তী, আমি তো শুধু খুঁজে বেড়াচ্ছি সে অসীম সুধা যা আমায় তৃষ্ণায় বিতৃষ্ণ করছে। জিয়ান চুপিসারে নয়নার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নয়না দ্রুত চোখ মুছল। আপনি কখন এলেন? যখন কেউ তার হরিণের মতো মায়াবী চোখ থেকে টুপটাপ বৃষ্টি ঝরাচ্ছিল তখন। তুমি কি জানো তুমি কাঁদলে আমার মনের আকাশেও মেঘ জমে? কোনো অজুহাত শুনব না, আমি জানতে চাই কেন কান্না করছিলে? নয়নার চোখ যেন বাদ মানছে না। সে বর্ষণমুখর হয়ে গেল। জিয়ান উঠে বসল। শক্ত করে জড়িয়ে ধরল নয়নাকে, বিচলিত কণ্ঠ শুধালো, কি হয়েছে তোমার? আমি কি তবে আবারও তোমার হৃদয় গভীর কোনো ক্ষত তৈরি করেছি? আমি জানি তোমার বয়স কম, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি ব্যর্থ হয়েছে আমার পুরুষদের কাছে। আমি এবার গেলে তোমার 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আসব না। দূর থেকে তোমাকে ভালোবাসব। তবুও তোমার কষ্টের কারণ হতে চাই না। তোমাকে এত কাছে পেয়েও দূরে সরিয়ে রাখা সম্ভব না। নয়না শব্দ করে কান্না করছে। জিয়ানের টি শার্ট শক্ত করে খামচে ধরে বলে, আমি আপনাকে পরিপূর্ণভাবে পেতে চাই। আমার হৃদয় তৃষ্ণায় ছটফট করছে, সে তৃপ্ত হচ্ছে না। আমি আপনার স্পর্শ অনুভব করতে চাই। জিয়ান থমকে গেল। তবে কি কাল রাতে নয়না নিজের সাথে যুদ্ধ করে সবটা সহ্য করেছে? কিছুক্ষণ পর জিয়ান নয়নার থুতনিতে হাত রেখে বলে, কি হয়েছে আমাকে বলো, তোমার জন্য কষ্টকর হলে আমাকে বাধা দিল না কেন? নয়না নিজের দৃষ্টি নত করে বলে, আমার নানুম্নি বলেছে, নিজের পুরুষকে সবসময় নিজের আঁচলে বেঁধে রাখতে হলে নিজেকে পুরোপুরি সঁপে দিতে হয়। আমি আপনাকে সবসময় আমার করে রাখতে চাই। আমি এতটাও অবুঝ না যে স্বামী স্ত্রীর এই মিলন সম্পর্কে অবগত না। কিন্তু আপনি আমার যত কাছে আসেন আমি না চাইতে ওই রাত আমার চোখের সামনে ভেসে ওঠে। গতকাল রাত ছিল আপনাকে পুরোপুরি আমার করার রাত, অথচ আমি আপনার স্পর্শের মাদকতা অনুভব করতে পারিনি। আমি সবভাবে আপনাকে চাই। আপনাকে চাই, আপনাকেই চাই। জিয়ান নয়নার চোখের কোনো জমে থাকা জলটুকু মুছে দিয়ে বলে, আমি শুধু তোমার পাইলট মহাশয় শুধু তার বাটার মাশরুমের। এজন্যে আমি তোমাকে ছাড়ব না। দুজনে দুজনের কপালে কপাল ঠেকিয়ে রাখল দীর্ঘ সময়ে। জিয়ান নয়নার কপালে চুমু দিল। জিয়ানের চুলগুলোতে আঙ্গুল ডুবিয়ে আলতে হাতে হাত বোলাতে লাগল। নয়না জিয়ানের বুকে মাথা রেখে বসে আছে। জিয়ান বলল, আমার ছুটি তো শেষ, আগামীকাল আমাকে চলে যেতে হবে। কি করে থাকবো আমার বাটার মাশরুমকে ছাড়া? নয়না সামনে ঘুরে বলে, চলে যাবেন মানে? জিয়ান নয়নার থুতনিতে হাত রেখে বলে, চলে যাব মানে আমার ছুটি তো শেষ। যেতে হবে না? নয়নার মুড অফ হয়ে গেল। এটা কেমন কথা, এত তাড়াতাড়ি ছুটি শেষ? আমাদের ছুটি তো কম বেবি, তবে তোমার সব কাগজপত্র ঠিক করে তোমাকে পার্মানেন্টভাবে আমার সাথে নিয়ে যাব। আপনি তো ককপিটে থাকবেন, আমি যেয়ে কি করব? নয়নার গাল টেনে বলে, একদিন ফ্লাইট, পরের দিন রেস্ট, এভাবেই আমাদের ডিউটি। যেদিন রেস্ট সেদিন তোমার আমার দিন। কিন্তু কি গো খুব মিস করবে বুঝি আমাকে? নয়না উঠে দাঁড়ালো, মিস করব তবে একটু। এই চলুন তো ফুচকা খেয়ে আসি। আমি তো ফুচকা খাই না বউ। না খেলে খাবেন না, আমি খাবো, আপনি দেখবেন। আচ্ছা যাব, শর্ত হলো তোমাকে শাড়ি পরে বের হতে হবে।
আচ্ছা এক্ষুনি চেঞ্জ করে আসি। জিয়ান নয়নার হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। নয়নার এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলে, হঠাৎ করে এসে একদম হৃদয় জুড়ে বসে আছো। নয়নার কপালে চুমু খেয়ে বলে, ভালোবাসি আমার পিচ্চি বউটাকে। নয়না সরে এসে বলে, আমি মোটেও পিচ্চি না। কয়েকদিন পরে কলেজে ভর্তি হব। সো পিচ্চি পিচ্চি করবেন না। জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙুল রেখে বলে, বড্ড বেশি কথা বলো তুমি। তুমি হলে আমার বাটার মাশরুম। দেরি হচ্ছে তো ছাড়ুন আমাকে। ঈষস রে নিব্বি বউ আমার ধরায় আগেই ছোটার জন্য মোচড়ামুচড়ি করবে মাছের মতো। নয়না একটু দূরে সরে যেয়ে বলে যাবই না আপনার সাথে। আচ্ছা যান সরি এই কানে ধরছি আর বলবো না নিব্বি। নয়না সোফায় বসল কপট রাগ দেখিয়ে বলল আর একবার বললে সোজা বাপের বাড়িতে চলে যাব। আমি থাকতে বাপের বাড়ি? তা হবে না। ঝগড়া হোক মারামারি কাটাকাটি যা হোক তবুও আমার কাছেই থাকতে হবে। এত কথা না বলে দ্রুত রেডি হও সময় নষ্ট হচ্ছে যান। নয়না উঠে পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। পেটিকোট আর ব্লাউজ পরে ওয়াশরুম থেকে বের হল। আলমারি থেকে কলাপাতা রঙের একটা শাড়ি বের করে পরল। চুলগুলো বিনুনি করে নিল এরপর খোপা করল। ম্যাচিং হিজাব পরল, হাতে রেশমি কাচের চুড়ি পরে বলে চলুন আমি রেডি। এ কি আপনি ভিডিও করছেন কেন? আমি তোমাকে বড্ড মিস করব বাটার মাশরুম। তখন একা একা কি করব? এসব থেকে মনটাকে শান্ত রাখব। আহাগো ডিয়ার হ্যাসবেন্ড, আপনার যখনই আমার কথা মনে পড়বে সোজা কল করবেন মনপ্রাণ ভরে কথা বলবো। জিয়ান উঠে এসে নিজের চুল ঠিক করে নিয়ে বলে, তোমার সাথে কথা বলে এজন্মে মন প্রাণ ভরবে বলে তো আমার মনে হয় না। উল্টো তখন আরও তৃষ্ণা বাড়বে। জিয়ান হুট করে বলল, তোমার হাইট কত? 5 ফিট 2 ইঞ্চি। জিয়ান নয়নাকে উঁচু করে ধরে বলে, অথচ বর পেয়েছ 6 ফুটের। কপালে পাপ্পি দাও ডিয়ার ওয়াইফি। নয়না বলল, এখন দেয়া যাবে না, এখন পাপ্পি দিল আপনার কপালে লিপস্টিকের স্ট্যাম্প লেগে যাবে। সো ঝাপ্পি নিয়ে সন্তুষ্ট থাকেন বাকিটা পরে হবে। নয়না জিয়ানে শার্টের বাটন ঠিক করে দিয়ে বলে, ব্ল্যাক আর কলাপাতা কালার দারুণ মানিয়েছে কিন্তু। শাড়ি পরলেই মেয়েদের অদ্ভুত রকমের মায়াবতী লাগে। মনে হয় শাড়ি যেন তোমাদের শোভা বর্ধন করার হাতিয়ার। শাড়ি এমন এক হাতিয়ার যা দিয়ে তোমরা আমাদের মতো অবলা ছেলেদের হৃদয় কেড়ে নিতে পারো। অনেক বকবক করেছেন মিস্টার প্লেন ড্রাইভার। এখন চলুন তো তাড়াতাড়ি। তবে হাত ধরো। হাতে হাত রেখে এগিয়ে যাই দুজনে, তুমি আমি আর আমাদের এই পথচলা দীর্ঘ থেকে দীর্ঘ হোক। জাহিন একটা সিগারেট ধরিয়ে 2 আঙুলের ফাঁকে ধরে, মুখ দিয়ে টেনে নিচ্ছে সিগারেটের ধোঁয়া। অন্তর জাহিনের হাত থেকে সিগারেটটা নিয়ে নিজেও দুটো টান দিল। জাহিন সিগারেটে শেষ টান দিয়ে বলে, সিগারেটের মতো বউ ভাগ করা যায় না? শালা মুখ সামলে কথা বল, সিগারেট আর বউ কি এক? আরে হহ এক না আবার একই। দুটোই নেশার মতো কাজ করে। তোর কাছে এক মনে হলে তুই আরেকজনের সাথে ভাগাভাগি করিস। আমার বউ আমার পার্সোনাল প্রপার্টি, আমি তাকে ভাগ তো দূরে থাক তার দিকে তাকালেও চোখ তুলে ফেলব। হাইপার হচ্ছিস কেন? কথার কথা বললাস ইয়ার। আচ্ছা তোর বোনের কি অবস্থা? সুইসাইড করল কেন? ওর অবস্থা বেশি ভালো না, জানি না কি হবে। হঠাৎ করে কি এমন হলো সুইসাইড কেন করল? চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবে। সুস্থ হলে জেনে নিস। জানি না বেঁচে ফিরবে কিনা। আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে আমার চঞ্চল বোনটা। মৃত্যু আর জীবনের মাঝখানে। আচ্ছা মান্নাতের কেসের তদন্ত কতদূর এগোলো? তোকে দেখলাম মন্ত্রীর সাথে কথা বলতে। এই তো আগাচ্ছে, খুব তাড়াতাড়ি সব দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করব। কথা বলতে বলতে জাহিন আরেকটা সিগারেট ধরালো। কি হয়েছে তোর? তুই তো কোনো কিছু নিয়ে টেনশনে না থাকলে এত সিগারেট খাস না। সিগারেটের পাওয়ার হলো ধোঁয়ার সাথে সব কষ্ট উড়িয়ে দিতে পারে, তবে জানিস ভালোবাসাও কিন্তু সিগারেটের চেয়ে কম না। আমরা জানি তাতে ক্ষতি, তবুও ভালোবেসে ভুল করি। ঠিক সিগারেট যারা খায় সবাই জানে এর ক্ষতিকারক দিক। তোর কি হলো হঠাৎ? তুই ভালোবাসার কথা বলছিস? প্রেমে ট্রেমে পড়িসনি তো?
জাহিন চৌধুরীর লাইফে প্রেম নিষিদ্ধ। তুই কেন ডাকলি আমাকে? জাহিন, আমি ঋতুর সুইসাইডের মতো ডিসিশন নেয়ার কারণ জানতে চাই। আমার বোন মাত্র কলেজে পড়ে, সে কেন এত বড় একটা পদক্ষেপ নিবে? এর জন্য তোর সাহায্য চাই। আচ্ছা, টেনশন করিস না, ঋতু ঠিক হয়ে যাবে। আমি দেখছি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা যায়। চল হসপিটালে যাই, ঋতুকে একবার দেখে আসি। জাহিন আর অন্তর বাইক নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। অনিকেত চেম্বার থেকে বের হয়ে এতিমখানায় আসল। জামাল সাহেবের সাথে দেখা করে বলল, আচ্ছা আঙ্কেল, আমাকে এখানে কে রেখে গিয়েছিল? জামাল সাহেব অনিকেতের দিকে তাকিয়ে বলে, এতদিন পর হঠাৎ এই কথা কেন বাবা? আঙ্কেল, আমার খুব জানতে ইচ্ছে করে, কে আমার বাবা মা, তারা কেনই বা আমাকে ফেলে রেখে গেল? আমার দোষটা কোথায়? জামাল সাহেব লাঠি ভর দিয়ে উঠে গেলেন। এরপর ফিরে এসে বলল, এক ভদ্র মহিলা তোমার বয়স যখন 2 দিন বা 1 সপ্তাহ তখন এখানে রেখে যায়। আমি আর তোমার চাচি দুজনেই তখন এখানে নতুন। চেহারা ঠিকমতো মনে নেই, তবে দেখে মনে হয়েছিল বড়লোক বাড়ির মেয়ে হবে। জিজ্ঞেস করলাম, এত ফুটফুটে বাচ্চাটাকে ফেলে রেখে যাচ্ছেন? মেয়েটা কান্না করতে করতে বলল, আমি অভাগা। জানি না বড় হয়ে এই সন্তান কোনোদিন আমাকে ক্ষমা করবে কিনা। তবে তাকে বলে দিয়েন তার মা অসহায়, তার মাকে যেন ক্ষমা করে দেয়। তারপর কোনোদিন আর আমার খোঁজ করতে আসেনি। এসেছিল 6 মাস পর্যন্ত আসত। সে তখন ভার্সিটিতে পড়ালেখা করে। এসে এমএ তোমাকে খাইয়ে যেত। মুখ ঢাকা থাকত, শুধু চোখ দুটো দেখতাম। শরীফ স্যারের কাছে টাকাও দিয়েছিল অনেক, তোমারে রাখার জন্য। তারপর আর কোনোদিন আসেনি? না বাবা, আর কোনোদিন দেখিনি তাকে এই আঙিনায়। তয় আমার কি মনে হয় জানো? কি মনে হয় আঙ্কেল? মনে হয় প্রেম ঘটিত জটিলতা আছিল তোমার মায়ের। বুঝই তো, উঠতি বয়সী মাইয়া আবিয়াত্তা সমাজ কি হেরে মাইনা নিব? সবাই কইব না এই সন্তান কার? মনে হয় হের প্রেমিক হেরে ধোকা দিছে, এর জন্য তোমারে রাইখা গেছে নিরুপায় হইয়া। আমি কি তার নাম জানতে পারি? শামসুন্নাহার নাম কইছিল তোমার চাচির কাছে। আমারেও 3 লাখ টাকা দিয়া কইছিল তোমার যেন আদর যত্নে রাখি। অনিকেতের পা অবশ হয়ে আসছে। ইচ্ছে করছে একবার তার মাকে জড়িয়ে ধরতে, একবার তার কোলে মাথা রাখতে। আচ্ছা, মায়ের শরীরে গন্ধ কেমন হয়? মায়ের শরীরে নাকি মামা গন্ধ থাকে, আঁচলে থাকে সন্তানের জন্য ভালোবাসা। আমি একবার সেই অনুভূতি পেতে চাই মা। হাতে হাত রেখে রাতের শহর উপভোগ করছে জিয়ান নয়না। নয়নার হাতে একগুচ্ছ হলুদ গোলাপ, হলুদ গোলাপের মাঝখানে একটা টকটকে লাল গোলাপ। জিয়ান বলল, তোমার হৃদয় ওই লাল গোলাপের মতো আমার জায়গা। সবার মাঝে থেকেও আমি ভিন্ন, তোমার হৃদয়ের চাঁদ আমি। আপনি কি জানেন না, হৃদয় সবাই থাকে না। হৃদয়ের মানুষ ছাড়া হৃদয় কারো জায়গা হয় না। বড্ড বোকা আপনি। তুমি আমাকে আপনি করে বলবা না। আমি তোমার একান্ত ব্যক্তিগত তুমি। পুরুষ মানুষ প্রেমে পড়লে বোকা হয়ে যায়। কথাটা কি সত্য? তা তো জানি। তবে তুমি তাকালেই আমি হয়ে যাই বোকা। আমার পৃথিবী যেন থমকে যায় তোমার চাহনিতে। কি আছে তোমার এই আঁখি দুটিতে? আফিম আছে। তাই আমার সাথে দৃষ্টি মেলানোর আগে সাবধান। তোমার চাহনিতে যদি আফিম থাকে, আমি সে নেশায় নেশাগ্রস্ত হতে রাজি, একবার না বহুবার শতবার। নয়না শাড়ির কুচি ঠিক করছে। জিয়ান হাঁটু মুড়ে বসে পড়ল, নয়নার হাত সরিয়ে দিয়ে নিজের হাতে ঠিক করতে লাগল নয়নার কুচি। রাস্তায় কত মানুষ চলাচল করছে, তারা বাঁকা চোখে তাকিয়ে দেখছে। কি করছেন সবাই দেখছে তো? লোকে দেখলে দেখুক, আমার বউ আমার দায়িত্ব, আমার ভালোবাসা, তার এতটুকু কাজ করব না। লোকে পাগল বলুক, তবুও আমি তোমায় ভালোবাসব। ভালোবাসার জন্য বাসায় আমাদের রুম আছে তো। রুমের মধ্যে ভালোবাসায় চাহিদা থাকে, এই ভালোবাসায় যত্ন আছে। আমি শুধু রুমের মধ্যে ভালোবাসবো আর বাহিরে বউকে পাত্তা দেবও না, এমন মোটেই হবে না। দরকার পড়ল তোমাকে কোলে তুলি নিয়ে হাঁটব। হয়েছে, চলুন ফুচকা খাব।
এভাবে বললে নড়ব না। চলো ফুচকা খাবো। জো হুকুম মেরি রানী। এক প্লেট ফুচকা নিয়ে নয়না খাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ভালোবাসার মানুষের প্রতিটি কাজ এত মণিমুগ্ধকর কেন? মনে হয় আমি ফুচকা খাওয়া না, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছি। ভালোবাসা মানুষকে এক অন্যরকম অনুভূতির জগতে নিয়ে যায়। নয়না জিয়ানের মুখের সামনে একটা ফুচকা ধরে বলে, এভাবে তাকিয়ে কি দেখছেন? দেখছি আমার বউ ফুচকা খাচ্ছে, এর চেয়ে সুন্দর দৃশ্য কি আছে? আপনি বড্ড বেশি কথা বলেন, নিন হা করুন তো। জিয়ান হা করে ফুচকা মুখে নিল। দূর থেকে দাঁড়িয়ে জাহিন এই দৃশ্য দেখল। একটা কেসের ইনভেস্টিগেশন করতে বের হয়েছিল জাহিন। এমন দৃশ্য দেখে থমকে দাঁড়াল। তার মনে হচ্ছে সামনের মানুষ জিয়ান কেন হল? সে কেন হল না? হঠাৎ নিজের মধ্যে ফিরে এসে বলে, ছি জাহিন, সামনে দাঁড়িয়ে থাকা রমণী সম্পর্কে তোর ভাবি, তোর চিন্তা ভাবনা এত জঘন্য হতে পারে না। জাহিন কিছুটা সামনে এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে, তবে কিছু একটা ভেবে আবার ফিরে আসল। এসে দেখে জিয়ান আর নয়না নেই। জাহিন বাইক রেখে সামনে হাঁটা শুরু করল। দেখতে না পেয়ে ফিরে এসে আবার বাইক স্টার্ট দিল। নয়না ফুচকার প্লেট টুলের উপরে রেখে নিজে উঠে দাঁড়াল টুলের উপর। ঝুঁকে জিয়ানের শার্টের বাটন লাগিয়ে দিল। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, ভালোবাসি প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়না টুল থেকে নেমে বলে, বিল পরিশোধ করে চলুন, এক জায়গায় কতক্ষণ থাকব? জিয়ান বিল পরিশোধ করে নয়নার হাত ধরে বলে, এই রাত যদি না শেষ হয়, তবে কেমন হতো বলো তো? নয়না হেসে বলে, সব কিছুর শেষ আছে, তাই নিয়ম অনুসারে তা সমাপ্ত হবেই। সো মিস্টার প্লেন ড্রাইভার আকাশ কুসুম ভেবে লাভ নেই। দূর, ভাল লাগে না? তোমার জন্য একটু রোমান্টিক হতে পারি না? আহা মিস্টার প্লেন ড্রাইভার, আবার নাকি রোমান্টিকও হতে পারে? তো তোমার আমাকে আনরোমান্টিক মনে হয়? তো তুমি তো আনরোমান্টিকই। তোমার তো হুমায়ুন আহমেদের বই পড়ে রোমান্টিকতা শেখা উচিত। ওসব শিখতে হয় নাকি? রাস্তা ফাঁকা থাকলে এখন কয়েকটা চুমু খেয়ে বুঝিয়ে দিতাম আমি কতটা রোমান্টিক। সুন্দরী মেয়ে দেখলে পুরুষ মানুষের হুঁশ থাকে না। বউ, তুমি আমাকে উস্কে দিচ্ছ কিন্তু। এরপর এর দায় কিন্তু তোমার। নয়না হুট করে তার আঁচল নিয়ে জিয়ানের হাতের কবজিতে বেঁধে দিল। নরম স্বরে বলল, মনের সুতোয় মন বেঁধেছে, দেহ বাঁধলাম আঁচলে। জিয়ান গেয়ে উঠল, এত ভালোবাসা গো জান রাখিও অন্তরে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। তুমি তো খুব ভালো গাইতে পারো। বেশি না তবে পারি। আমাদের দুজনের কণ্ঠই মোটামুটি ভালো। তবে জাহিন বেশি পছন্দ করে গানটান। হ্যাঁ শুনেছি ভাইয়া খুব ভালো গায়। তবে তোমার মতো না। নিজের মানুষের সবকিছু সবসময় বেস্ট, তারপর বাকি সব। জিয়ান নয়নার আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলে, এ বাঁধন কখনো ছিঁড়ে যাবে না তো? নয়না স্থির হয়ে দাঁড়ালো। রাস্তা এখন বেশ ফাঁকা, মাঝে মাঝে দূরপাল্লার বাস সা করে চলে যাচ্ছে। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমার প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না, সম্ভব না আমার জন্য তোমাকে ভুলে থাকা। তবে আমার কি মনে হয় জানো? আমাদের মধ্যে বিচ্ছেদ হলে তা তোমার জন্য হবে। তুমি আমাকে ছেড়ে যাবে হয়তো কোনো মাঝপথে অথবা অজানা গন্তব্যে। জিয়ানের দৃষ্টি এখনো নয়নার দৃষ্টিতে স্থির। জিয়ান বলল, আমি বলবো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কারণ ভালোবাসা অনুভব করার জিনিস, মাপার জিনিস না। তবে এতটুকু জেনে রেখো, তুমি আমার জীবন থেকে কখনো হারিয়ে গেলে হয়তো আমি পাগল হয়ে যাব, নয়তো আমি মরে যাব। তোমাকে ছাড়া হয়তো এ জীবনে আর বেঁচে থাকা সম্ভব না। কথার মধ্য দুজনে এতটাই মগ্ন, আশেপাশের অবস্থা তারা যেন ভুলে বসেছে। হঠাৎ দূরপাল্লার বাসটা তাদের দিকে এগিয়ে আসল। নয়না জিয়ান বলে জোরে চিৎকার করল। রাতের শহরে তার চিৎকার মিলিয়ে যেতে লাগল ইটপাথরের কংক্রিটে। অনিকেত বেডে বসে আছে। তার খুব দেখতে ইচ্ছে করছে তার মায়ের চেহারাটা। জানতে ইচ্ছে করছে কতটা অসহায় হলে মা তার সন্তানকে এতিমখানায় ফেলে যায়।
কেন সে আর খোঁজ নিল না আর? আমাকে কি একবার দেখতে ইচ্ছে করেনি? জানতে ইচ্ছে হয় না আমি কেমন আছি? কোনো মা কিভাবে সন্তানকে এই নিষ্ঠুর পৃথিবীতে ছেড়ে দেয় একা একা? আমি শুধু একবার মা ডাকতে চাই। অনিকেতের ফোনটা সেই কখন থেকে বেজেই চলেছে, বিরক্ত হয়ে রিসিভ করে বলে, কি সমস্যা আপনার? ছেলে দেখলেই গলায় ঝুলে পড়তে ইচ্ছে করে? আমি কোনোদিন আপনাকে নিজের করব না। কোনোদিন না। সায়না মোটেই রাগ করল না অনিকেতের কথা শুনে, শান্ত স্বরে বলল, ভালোবাসি। অনিকেত থমকে গেল, তার রাগ যেন মিশে গেল অজানায়। সায়না বলল, আপনাকে ভালোবাসি মানে আপনার রাগ, অভিমান, খারাপ, ভালো সব কিছুই আমি ভালোবাসি। আপনাকে না বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই আপনাকে ভালোবাসি। অনিকেত ফোনটা কেটে দিতে চাইল। সায়না বলল, আপনার কথা বলতে হবে না, আপনি শুধু কানের কাছে ফোনটা ধরে রাখুন, আমি চাই আমি একাকিত্ব না আমাকে অনুভব করুন। শুনছেন, ভালোবাসি আপনাকে, ভালোবাসি ডাক্তার অনিকেত মাহমুদকে। হঠাৎ করে অনিকেত ফোনটা বুকে চেপে ধরল। এতক্ষণ ধরে শূন্যতায় হাহাকার করতে থাকা বক্ষপিঞ্জর যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। মনে হচ্ছে কেউ একজন আছে এই পৃথিবীতে যে তাকে ভালোবাসে। টাকার অভাবের চেয়ে ভালোবাসার অভাব মানুষকে বেশি পোড়ায়। চলবে ইনশাআল্লাহ।